মোহাম্মদ দেলোয়ার হোসেন মানিক। দেলোয়ার হোসেন মানিক। মানিক ভাই, সবাইকে আমি সাধারণত যে প্রশ্নটা দিয়ে শুরু করি আমাদের এই অনুষ্ঠানটা, যে বয়স কত, জেলা কোথায় বা কি ইত্যাদি ইত্যাদি, মানে বেসিক যে বিষয়গুলো আছে, তার আগে আজকে একটু ব্যতিক্রম ঘটুক। আপনাকে আমি প্রথম যে প্রশ্নটা করতে চাই সেটা হচ্ছে, আপনি আমার স্টুডিওতে এসেছেন কাফনের কাপড় পরে, যেটা দেখতে পাচ্ছেন। এই কাপড়টা আপনি কতদিন যাবৎ পরে হাঁটেন? এই কাপড়টি আমি দীর্ঘ 1 বছর হয়নি, কিছু কম হবে। মানে আপনি যখনই ঘর থেকে বের হন এই কাফনের কাপড় পরে বের হন? হ্যাঁ। কারণটা কি? তো মানে এটা কি জানতে হলে কি পুরো স্টোরিটা জানতে হবে? না, ছোট করেও বলা যাবে। হ্যাঁ, ছোট করে বলতে হলে, মানুষ মৃত্যু হয় সেও কাফনের কাপড় পরে, কিন্তু সে কাফনের কাপড়টা নিয়ে কবরে চলে যায়। সে কাফনের কাপড়ের মূল্যটা বোঝে না, কারণ সে কাপড়টা তখন পচে যায়। আর যারা মুর্শিদ প্রেমে মৃত হয়, যারা তার পীরের কাছে মৃত হয়, তারা কাফনের কাপড় পরতে পারে। শুধু আমি এই দুনিয়াতে মরে গেছি, একজন আমার থাপ্পড় দিল আমি তারে দিতে পারি না, একজন বকা দিল আমি তারে দিতে পারি না। আমার সব কিছুই আছে মানুষের মতো, কিন্তু স্বাভাবিক মানুষের মতো আমি ওই কাজগুলো করা যায় না। এই কাফনের কাপড়টা গায়ে দিলে, এটা গায়ে দিলে যেন আমার প্রতিনিয়ত মৃত্যুর কথা মনে হয়, আমি যেন কারোর সাথে খারাপ ব্যবহার না করতে পারি। আমার পীরেরও আদেশ আছে, যে কারণেই আপনি কাফনের কাপড়টা পরে ঘুরছেন, তাই কি? জি। আচ্ছা, স্টোরিটা আসলে এক অর্থে অন্যভাবেই শুরু হলো আমি বলবো, এবং সেটার এন্ডিং কি হবে সেটা একটু দেখার বিষয় আছে। তবে এখানে একটা কথা বলে রাখি প্রিয় শ্রোতা, আসলে কোনো কিছু গেস না করার জন্যে আমরা বরং স্টোরিটা রিভিল করি, তারপরে আমরা বুঝতে পারবো যে কেন আজকে ওনার এই অবস্থা। তো আপনার নাম হচ্ছে, আপনি যেটা বলছিলেন, মানিক। জি। বয়স কত? বয়স 35 হবে। আমার 86-এ জন্ম। 1986-এ। আচ্ছা, 35 বা তার কাছাকাছি বা তার এদিক ওদিক এরকমই হবে। ঠিক আছে। আর জন্ম জেলা কোথায়? আমার বাড়ি সাভার থানা হেমায়েতপুর। সাভার থানার হেমায়েতপুর, জাউচর গ্রাম। আচ্ছা, ওকে। এখন থাকছেন বর্তমানে ঢাকাতে? হ্যাঁ। ঠিক আছে, শুরু করেন মানিক ভাই, ছোটবেলা থেকে যেখান থেকে বলার আছে। তো আমি সবাইকে আসসালামু আলাইকুম বলতে চাই, যে আমার মুসলমান ভাইয়েরা যারা আছেন। আমার জন্ম ঢাকা জেলায় সাভার থানায়। একটা গরিব ঘরেই আমার জন্ম, একদম সাধারণ ফ্যামিলি, খুবই গরিব। আমরা খুবই গরিব একদম ছিলাম। আমার বাপ চাচারা 5 ভাই 2 বোন, আমার আব্বা বড়। আমার আব্বাই শুধু আমাদের হেমায়েতপুর গ্রামের বাড়িতে থাকে, আর আমার 3 চাচা এখনও মিরপুরে থাকে। স্বাধীনের পর থেকেই তারা মিরপুরে থাকে। তো আরেক চাচা সাভারে, উনি আবার ফার্নিচারের ব্যবসা। তো আমার 96-তে মনে আছে, 1996-এ আমার ছোট চাচারে আমার আব্বা মানে এলাকায় বিয়ে করাইবো। সব চাচার এদিক সেদিক বিয়ে করছে, তো ছোট চাচারে বিয়ে করাবো এলাকায়। তো আব্বা বললো যে সবাই তো এদিক সেদিক বিয়ে করছে, তো তোরা আমগো এলাকায় বিয়ে করাই, গ্রামের একটা থাকবে। তো ওই ছোট চাচারে বিয়ে করানোর পরে শ্বশুর বাড়ির থেকে বলা হয়েছিল যে ওনাকে বিদেশ পাঠানো হবে। তো ছোট চাচারে বিদেশ আর পাঠায় না তারা বিয়ে করার পরে। না পাঠানে ছোট চাচা আমার আব্বারে প্রচুর চাপ দিতে থাকে। আচ্ছা, যে তুমি বড় ভাই বিয়ে করাইছো, আমার বিদেশ পাঠাইবা বইলা, ওখান থেকে তো আর আমার বিদেশ পাঠায় না, তাহলে তুমি ব্যবস্থা করো। আচ্ছা। ওই ব্যবস্থা করতে গিয়ে আমার দাদার যে ভিটা বাড়িটা ছিল, ওই ভিটা বাড়িটা আব্বা এক পর্যায়ে দাদারে বিক্রি করে দিতে বলে। ওকে। বিক্রি করে দিলে ছোট চাচারে বিদেশ, আব্বার আশাটা এই ছিল যে ছোট চাচারে বিদেশ পাঠালে আমার ছেলে পেলে বড় হইতেছে, আমার ছেলে পেলেও যদি একটা বিদেশ নিয়ে যায় আমরা একটু সচ্ছল হতে পারবো। জি। তো সেখান থেকে ছোট এক পর্যায়ে আমাদের ওই বিটাটা ছাড়া থাকার আর কোনো জায়গা নেই। আচ্ছা। ওটাই আমাদের একমাত্র থাকার জায়গা। আচ্ছা। তো এক পর্যায়ে দাদারে দিয়ে আব্বাই প্রেশার করায় জায়গাটা বিক্রি করায়। আচ্ছা। বিক্রি করায় আমরা নানির বাড়িতে চলে আসি। ওকে। আমরা নানির বাড়িতে থাকতে শুরু করি। কয় ভাই বোন ছিলেন আপনারা? আমরা 3 ভাই 1 বোন, আমি সবার বড়। ওকে। আমার আরো 2 ভাই 1 বোন আছে। তো সেখান থেকে নানির বাড়িতে চলে আসার পরে নানির বাড়িতে অনেক প্রায় 4-5 মাস থাকলাম। তখন 98-এর বন্যা। আচ্ছা। 98-এর বন্যা আমাদের এত অভাব যা বলার বাহিরে। তো প্রায় আমি তো বড় লক্ষ্য করি যে যদি ভাত রান্না হয়, অনেক সময় আমরা 3 ভাই বোন, আব্বা এগরে না খাওয়া তো আর মা খাইতে পারে না। জি। তো তখন অনেক সময় দেখি যে মা পাতিলে ভাত থাকে না, আমরা অনেক সময় বইলা ফেলাই আর একটু ভাত দাও, পেটে খিদা না থাকলেও বইলা ফেলাই। কিন্তু এই চিন্তাটা করি না যে মা খাইলো না খাইলো। এই লক্ষ্যটা আমি অনেকদিন ফলো করার পরে চিন্তা করলাম যে না,
আমি বাড়িতে থাকবো না, একটু বাইরে কাজ কাম করলে। তখন আমার বয়সও অনেক কম, আমি এক জায়গায় বাসায় কাজে চলে যাই। তার আগে কি লেখাপড়াটা হয়নি? একদমই হয়নি। লেখাপড়া হ্যাঁ হয়েছে। কোন ক্লাসের ঘটনা এটা? আমি ক্লাস 3 পর্যন্ত পড়ছি। ওই সময়কার ঘটনা এটা? হ্যাঁ। ওকে, তারপর? 98-তে। আচ্ছা। পরবর্তীতে নানির বাড়ি থেকে আমরা চলে আসি আরেকজনের বাড়িতে। নানির বাড়িতে নানান কথাবার্তা, মানে শ্বশুর বাড়িতে থাকা তো আরেক রকম, যেটা আমার নানির বাড়ি মানে আমার আব্বার শ্বশুর বাড়ি। জি। তো ওইসব কথাবার্তা না শুনতে পারে আমার আব্বা আরেক বাড়িতে চলে আসে। সেটা হলো আমাদের নানির বাড়ির পাশেই এক ভদ্রলোকের বাড়ি, ওনার বাড়ি চাঁদপুরে। আচ্ছা। তো উনি নতুন বাড়ি করছে, তো আব্বারে বললো যে আপনি আমার এখানে এসেই থাকেন, আমি থাকি না, মাঝে মধ্যে আসি, আপনার এসে বাড়িটাও পাহারা দেওয়া হবে, আপনাদের একটা থাকার জায়গা হলো। জি। তো ওখান থেকেই মূলত আমি ওই অভাবটা দেখা চিন্তা করি যে কিভাবে একটু কাজ করা যায়। কাজ করলে হয়তো বা একটু একজনের ভাতটা তো বেঁচে যাবে, আমি না খাইলে তো ওই ভাতটা আমার মা খাইতে পারবো, মানে কোন রকম ভাতের ব্যবস্থাটুকু হোক। হ্যাঁ, যে আমি যদি ঘরে না খাই তাহলে ওই ভাতটা আমার মা খাইতে পারবো। রাইট। তাহলে মার না খায়া থাকা লাগতেছে না। জি। তো সেখান থেকে ওই চিন্তাটা আমি নিজেই করি। তো ওই ভদ্রলোক যার বাড়িতে আমরা থাকলাম, আসগর সাহেব, উনি আমারে এক বাসায় নিয়ে কাজে দেয়। আচ্ছা। ওনার সমন্দির বাসা সম্ভবত ইব্রাহিমপুরে, মিরপুর ইব্রাহিমপুরে। জি। ওখানে আমি অনেক ছোট কান্নাকাটি করি। ওখানে কাজ করতে গিয়ে আমি ওনার এক বাচ্চা ছিল, ভদ্রলোকের ছোট বাচ্চা, ওরা আমি কোলে করে নিয়ে রাখতাম, প্লাস মাঝে মধ্যে অন্য কাজও করতাম। আচ্ছা। তো ওখানে 5-6 মাস থাকার পরে আমার আব্বা একদিন দেখতে গেল আমারে। আচ্ছা। তো ওনারদেরও কাজের লোকের প্রয়োজন, হঠাৎ করে আমার আব্বা আসছে গেটে, ওনারে ফিরাই দিছে। আচ্ছা। আর দেখতে দেয় নাই যে আমি যদি কান্নাকাটি করে চলে যাই আব্বার সাথে, আচ্ছা, তাহলে ওনাদের তো আর কাজ হবে না। আচ্ছা। তো সাহেব আমারে ভালোবাসতো, কিন্তু আমি তো ছোট, কাজে তো মন বসে না। জি। তো সেখান থেকে আমি 8 মাস কাজ করি। আব্বারে তো ফিরাই দিল, মাঝে মধ্যে আবার টেলিফোনে ফোন করে বাজার থেকে। তো ওখান থেকে মনে করেন যে 8 মাস কাজ করার পরে ঈদ চলে আসে। কি কাজ করতেন ওই সময়টাতে ওখানে? ওখানে আমি এক কথা ওনাদের বাসায় থালাবাটিও মাজছি অনেক সময়। আচ্ছা। একটা ফ্যামিলির কাজ, একটা মেয়ের কাজ আমি করতাম। যাবতীয় কাজ আপনাকে দিয়ে করাতো? একটা কাজের মেয়েও ছিল। ওকে। যেদিন কাজের মেয়ে আসতো না, আমি ওখানে ওই কাজ করতাম। জি। প্লাস ওই বাচ্চাটা রাখতাম। ওখান থেকে 1 বছর পরে 8 মাস পরে আমি চলে আসলাম। ঈদ আসলো। জি। ঈদে আমার মনে হয় যে 300 না 400 টাকা দিল। এটা 1997 সালের বা 98 সালের গল্প। পরে চলে আসলাম। মারে একটা কাপড় দিল, আবারে কিছু দেয় নাই, শুধু মারে একটা শাড়ি কাপড় দিছিল, আর আমারে 300 টাকা দিছিল। আচ্ছা। ওই টাকাটা নিয়ে পরে আমি বাড়ি চলে গেলাম। বাড়ি চলে গিয়ে আর আসি না আমি কাজে, এখানে আর আসি না, আমার ভালো লাগে না। আচ্ছা। পরবর্তীতে আমাদের 98 বন্যা হয়ে গেল। 98 বন্যাতে তো আরও মানে কোনো কাজই নাই, আমার আব্বার কোনো কাজই নাই। বন্যাতে পুরা আব্বা কৃষি কাজ করতো, তো বন্যাতে জমি সব ডুবা যাওয়ার কারণে কৃষিকাজ আর হয় না। আচ্ছা। তা আমাদের এক পর্যায়ে এত বিপর্যয় বলার বাইরে। হাওলাত ঋণ কয়দিন করা যায়? জি। তারপর আবার কিস্তি ছিল আমাদের, মানে সাপ্তাহিক কিস্তি ছিল, আব্বা কাজ করলে সেই কিস্তি দিত। তো 98 বন্যাতে আমরা একটা নৌকা কিনলাম। আচ্ছা। তাও বাকিতে 500 না 600 টাকা একটা নৌকা কিনলাম। তো আব্বার আমি ওই নৌকাটা চালাই। নৌকা চালান বলতে কি নৌকা দিয়ে কোনো খ্যাপ ঠ্যাপ মারি? হ্যাঁ হ্যাঁ, নৌকা দিয়ে খ্যাপ মারি। আচ্ছা। আমাদের গ্রাম থেকে শ্যামপুর বাজার নামে একটা জায়গা আছে, ওখানে 2 টাকা করে তখন পার করে। একজন লোক 2 টাকা, 5জন 6জন আনা যায় নৌকাতে, এর বেশি আনা যায় না, তাহলে ডুবা যাব। তো ওই নৌকা চালায় ভালোই মোটামুটি আমাদের চলতেছিল, ঋণ টিন শোধ করে দিছি। পরে বন্যা টন্যা চলে গেল। তো সেখান থেকে আব্বা আমার স্কুলে ভর্তি করে দিল, বললো যে 3 পর্যন্ত পড়ছো, আর একটু পড়ো, দেখি চালাইতে পারি কিনা। ওকে। তো আমার আবার 3-তে ভর্তি করে দিল। স্কুল চেঞ্জ, আমি আগে ছিলাম আমাদের কানারচর স্কুলে, পরে আমার জাউচর স্কুলে ভর্তি করে দিল। ওকে। তো সেখানে নৌকা চালাইতে যা একটু ঘটনা, নৌকাটা আব্বা সেদিন ছিল না, দুপুরে ভাত খাইতে গেছিল। তা আমি ওখানে নৌকা চালাইতে যায় ডুবাই দেই নৌকাটা। তো 3-4 জন লোক ছিল, একটা মহিলাও ছিল। আচ্ছা। তা আমি এত ছোট নৌকা চালাইতেছি, ওনারা আর কিছু বলে নাই, ওনারা নিজেরা হেল্প করে আমার নৌকাটা তুইলা দিয়া পানি টানি সেই চাপ দিয়া, পরে ওনাগো থেকে একজন চালাই নিয়ে আমগো এলাকায় গেল। আর আমার আব্বারে বললো যে এত ছোট ছেলে দিয়ে নৌকা চালাও, ডুবাই দিছে, যদি কিছু হয়ে যেত। 98-তে মনে করেন যে গেলাম, আমি স্কুলে ভর্তি হয়ে গেলাম। স্কুলে পড়তেছিলাম।
3-তে 1 বছর পড়লাম, 4-এ 1 বছর পড়লাম। 4-এ 1 বছর পড়ি নাই, 6 মাসের পরীক্ষা দিছি। পরীক্ষা দেওয়ার পরে আমার ছোট চাচা থাকে মিরপুরে, ওই যেই চাচা বিয়ে করাইছিলাম ওই চাচা চার দোকান করে, উনি বিদেশ থেকে আইসা পড়ছে। তো ওনারা জমি বিক্রি করে দিয়ে বিদেশ পাঠাইলাম। বিদেশ 2 বছর থেকে ওনার ক্যাশপাতি কইরা উনি আমার ঘরে দেওয়ার ভিতরে একটা সাবান নিয়ে আমার আব্বারে দিতে আছে। আমি আসলে হাসবো না কাঁদবো বুঝে উঠতে পারছি না, কষ্টের গল্প কিন্তু এতটাই বেশি শকড যেখানে হাসি চলে আসছে আমার। হ্যাঁ বলেন। তারপর আমার আবার আশা ছিল যে আমার ঘরে মানুষ করা মূলত। আর দ্বিতীয় কথা, আমার যে দাদার ভিটাটা ছিল এর আশেপাশের লোক গেলা ভালো ছিল না। ভালো ছিল না বলতে তারা মানে অনৈতিক কাজকাম করতো, আর চুরি ডাকাতি এগুলো, জুয়া তাস, মানে আশেপাশে কয়েকটা বাড়ি ছিল এরকম। মানে এটা আগের কথা, অনেক আগের কথা, এখন তো সেরকম নাই। তো ওই জন্য আমার আব্বারও বেশি বিক্রি করে ফেলাইছে যে এখানে থাকলে আমার ছেলেও খারাপ হয়ে যাব। এই জন্য জায়গাটা বিক্রি করে যদি অন্য জায়গায় কিছু করতে পারি তাহলে আমার ছেলেগুলা ভালো হইব। আব্বার চিন্তা আবার অন্যরকম ছিল। তো সেখান থেকে গেল ওই চাচা বিদেশ থেকে আইসা 2 বছর সৌদিতে ছিল। সৌদিতে থাইকা পরে আব্বা গেল দেখতে, একটা সাবান দিল আব্বারে। জি। ওই সাবানটা আব্বায় ফিক মেরে ফালাই দিল যে তোরে বিদেশ পাঠানোর জন্য আমার পোলাপান নিয়ে আমি শ্বশুর বাড়িতে পর্যন্ত ছিলাম, মানুষের বাড়িতে ছিলাম। তখন আমরা মানুষের বাড়িতেই কিন্তু থাকি, ওই বাড়িতেই থাকি। ওই সাবান নেয় নাই, পরে আব্বা চলে আসলো। আর উনি বিদেশ থেকে আইসা মিরপুরে টোলার বাগে 4 দোকান করলো। তখন যখন আমি 4-এ 6 মাসের পরীক্ষা দিই, পরীক্ষা দিয়ে আমি রেজাল্ট করছিলাম, অঙ্কে 100 পাইছিলাম। আমি পড়ালেখায় একটু ভালোই ছিলাম। তো অঙ্কে 100 পাইছিলাম, ম্যাডামরাও খুব পছন্দ করতো আমাদের স্কুলের দ্বিতীয় স্কুলের ম্যাডামরা। তো সেখান থেকে 6 মাসের পরীক্ষা দিয়ে বললো কি যা বেড়ায় আগা মিরপুর যায়। আমার দাদি তখন জীবিত ছিল। বেড়ায় আসছি, এখন 4 দোকানে কয়দিন আমার বসাই দিছে, যেহেতু বেড়াতে আসছি চাচা বলে যে এখানে বস। তো 1 দিন 2 দিন 3 দিন বসতে বসতে ছোট তো জিনিসপাতি খাইতাম, ইচ্ছা একটা স্বাধীনতা হয়ে গেছে। আচ্ছা। তখন আমি আর বাড়িতে যাই না, ওই 4 দোকানে থেকে গেলাম। 1 বছর ওখানে আমি 4 দোকানদারি করলাম। এটা 2000 সাল পুরাটাই। আচ্ছা। 4 দোকানদারি করার পরে হঠাৎ একদিন 4 দোকানে বসে বসে, এর ভিতরে আরো একটু গল্প আছে। ওই আসগর সাহেবের বাড়িতে যখন চলে আসি তখন আমার মা বাহিরে চলে যায়, দেশের বাহিরে চলে যায়। সংসারের অভাব অনটন দেখা যে আমি বাহিরে গেলে তাও যদি সচ্ছল হয়, আমাদের তো জমিটা পর্যন্ত কিনা লাগবো, নাহলে তো আর বাড়ি করতে পারতেছি না। মানুষের বাড়িতে পোলাপান কতদিন রাখবো। তো ওখানে আমার আম্মু বিদেশ চলে যায়। আমাদেরকে ছোট রেখা 3 ভাই বোন, আমি বড়, আমার আব্বা। তো ওখান থেকে আমার ছোট ভাই বোন করে আমারই রান্না করে খাওয়াতে হতো। বেশ অনেক কয়দিন আমি রান্না করে খাওয়াইছি ছোট ভাই বোনরে। খাওয়ানোর পরে মা কিন্তু বাহিরে চলে গেল 2001 সালেই। চলে যাওয়ার পরে তখন ওই 4 দোকানে। কে চলে গেল দেশের বাইরে? আমার আম্মু। আম্মু চলে গেল? আমার আম্মু, বাবার রেখে আমার আম্মু চলে গেল। কত সালের ঘটনা এটা? এটা 2000 সালে। 2000 সালের ঘটনা। দেশের বাইরে চলে গেল বলতে কোন দেশে? তখন প্রথমত আমার আম্মু বোধহয় দুবাই গেছিল। আচ্ছা। তো আম্মু ওখানে যাওয়ার পরে 2 বছরও থাকতে পারেনি, চলে আসছে, বিভিন্ন সমস্যার কারণে চলে আসছে। তো আমারে দিয়ে দিল। ওই 4 দোকান করতে করতে আমি চিন্তা করলাম যে এটা তো কোনো শিক্ষা না। টাকা হইলে 4 দোকানদারি সবাই করতে পারে। যে কোনো লোক যদি টাকা হয় বা একটু শিক্ষিত হয় বা লেখাপড়া জানে, 4 দোকান করাই যায়। কিন্তু এটা কিন্তু জীবনে কোনো শিক্ষা না। তখন আমার দাদিরে বললাম যে দাদি তুমি আমার ওই আরেক চাচা যে ফার্নিচারের কাজ করে ওখানে দিয়ে আসো, ওখানে আমি কাজ শিখবো। তো দাদি বললো যে ওর দোকান থেকে অনেক দিয়ামো। আমি বললাম যে এটা তো শিক্ষা না, আমার তো ভবিষ্যৎ দরকার, আমরা তো ফ্যামিলিগতভাবে গরিব। দাদি চিন্তা ভাবনা করে আমার ওখানে রেখে আসলো 2001 সালে। আচ্ছা। ওখানে কাজের, ওটাও আমার চাচা ছিল। ওটা আমার মানে কাজের ছেলে হিসেবেই থাকতেন যেখানে রেখে আসলো? না, ও আমার চাচার ফার্নিচারের দোকান ছিল। আচ্ছা। তো দোকানে ছিলেন? হ্যাঁ, আমি দোকানে মানে হাতের কাজ শেখার জন্য ওখানে গেলাম। আচ্ছা। নিজেই চিন্তা ভাবনা করে ওকে, যে হাতের কাজ শিখলে একটা হবে। ওকে। তো হাতের কাজ ওখানে গেলাম শিখতে। তো আমার চাচার যত বন্ধু বান্ধব ছিল, আমার আপন চাচা ওটা 3 নম্বর চাচা। চাচার বন্ধু বান্ধবরা অনেক ই করতো যে তুমি নিজের ভাতিজার দোকানে কাজে রাখছো, এত ছোট ভাতিজা, তো তুমি নিজে বাসায় রেখে স্কুলে দিলেও তো পারো। তোমার তো 16-17 জন কর্মচারী, একটা ভাতিজারে যদি একটু স্কুলে দাও তাও তো পড়ালেখাটা চলে। তো 1 দিন 2 দিন 3 দিন এরকম অনেকজনই অনেক কথা বলে।
চাচারে। তো চাচার মাইন্ডে লেগে গেছে যে ভাতিজার কাজে না, তো আমি অপমানের ই শুরু করলাম। মানুষ যে আসে সেই কথা বলে, ভাতিজা শুনলেই করে। তো এক পর্যায়ে ওই চাচা আমার 6 মাস পরে পাঠায় দেয় বাড়িতে 20টা টাকা দিয়া। 6 মাস পরে 20 টাকা দিয়ে আমার পাঠায় দেয় বাড়িতে, যে জাগা তুই একটু বড় হইলে কাজে আসিস। আমি গেলাম বাড়িতে, আব্বার সাথে দেখা শ্যামপুর বাজারে। দেখে যে আব্বা দেখে যে আমি কান্তাছি। 6 মাস পরে দেখা এবং আপনি কাঁদতেছেন। মানে আব্বা জানেও না যে আমি বাড়িতে যাইতাছি। হঠাৎ করে রাস্তায় আব্বার সাথে দেখা হয়ে গেছে, হেমায়তপুর থেকে শ্যামপুরে, ওই শ্যামপুর এই বাজারেই আব্বার সাথে দেখা হয়ে গেছে। আচ্ছা। তো আব্বা দেখা যায় আমার চোখে মুখে পানি, আমি কান্তাছি। কি হয়েছে, তুমি কান্তাছো কেন? আমি বললাম যে চাচা তো আমার খেদাই দিছে, আমার কাজে রাখবো না, আমি নাকি ছোট। মানে ছোট মানে এতই ছোট, 4 বাটির একটা টিফিন ক্যারি আমার হাতে ধরাই দিলে হাত যদি উঁচা করে না রাখতাম, বাটিটা মাটিতে শেষরাইতো, এত ছোট। আরে হ্যাঁ। তো আব্বা বাড়িতে নিয়ে গেল, চিন্তা করো না, আসো চলো। পরে বাড়িতে যাই, মা তো তখন বাহিরে, কি করব, ভাই বোনের জন্য ভাত রান্না করি। আমার একটাই বোন, সবাই আমরা ওরা আদর করতাম, নার্গিস নাম। জি। আর আমার আরেক ভাই, মেজো ভাই রিপন, আর ছোট ভাই ইমান হোসেন। মা যখন বিদেশ চলে যায়, ইমান হোসেন তখন খুব ছোট ছিল, খুব ছোট। আচ্ছা। একটু হাঁটতে পারতো, কথা বলতে পারতো, সবাই ডাকতে পারতো। আচ্ছা। ওই বাইরে ঘুমে রেখেই চলে গেছে। উঠলে কান্নাকাটি করব, তখন মা 10টা টাকা দিয়া ওরে ঘুমায় রেখাই ভোরে চলে গেছে। 8টায় না 7টায় ফ্লাইট ছিল, তো চলে গেছে। ওই ভাইটা আমাদের হাতেই মানুষ, আমার হাতেই, মূলত আমার হাতেই। আব্বা বাহিরে কাজ কাম করতাম, আমি বাড়িতে রান্না বান্না করতাম। তো এর ভিতরে আবার আমার এক দাদি ছিল, চাস্তো দাদি, মানে আমার দাদার ভাইয়ের বউ, ওটাকে বলে চাস্তো দাদি। জি। তো উনি বললো যে দেখ, তোরা তো আমগো আপনজন, মানুষের বাড়িতে থাকবি কে, আমগো বাড়িতে থাক, যে কয়দিন না বাড়িঘর করতে পারো আমগো বাড়িতে থাক। জি। আব্বা চিন্তা করলো যে যেহেতু আত্মীয়, আমার আপনজন, রক্ত, তখন আমার ওই দাদাও জীবিত ছিল। জি। তো ওখানে যায় একটা ছোট্ট ছাপড়া করে থাকি, ছাপড়া ঘর দিয়ে, ছোট্ট, একদম ছোট্ট, একটা চৌকি ফেলাইলে আর একটু জায়গা থাকে। তো দাদির বাড়ি, ওই দাদির বাড়িতে আমরা থাকি, প্রায় অনেক বছর ছিলাম ওখানে। তো এর ভিতরে ভাত টাত রান্না করি, এই সেই করি, মানে আমার কাজে রান্না করা, না হলে এরা খাইব কি? আব্বা তো কাজে থেকে এর আনলে তো পুরুষ মানুষ বিরক্ত হয়ে যায়, তো ভাই বোনের জন্য এত কষ্ট করা। জি। তো এর ভিতরে আমার আরও 1 বছর চলে গেছে, আমি একটু বড় হয়েছি। আবার মনে করেন যে 2003-এ যায় কাজে লাগছি। আচ্ছা। আবার ওই চাচার দোকানে আমি গেছি। আচ্ছা। যে আমি এই কাজই শিখবো, যেহেতু আমার খেদাই দিস, আমি এটাই শিখবো। কি যেন ছিল কাজটা? ফার্নিচারের ডিজাইনের কাজ, ফার্নিচারের ডিজাইন করা, নকশা করা। জি। তো ওই চাচার দোকানে যে আমি কাজ শিখতেছিলাম। পরে 3 বছর ওনার ওখানে ছিলাম পেটে ভাতে। পেটে ভাতে বলতে এমন পেটে ভাতে, দোকানে আমি কোনো চাচা বলে পরিচয় দিতাম না, দোকানে ছিলাম আমি কর্মচারী। আচ্ছা। আর ওনার দোকান থেকে যখন বাইরে আইতাম, তখন রাস্তায় চাচা বাতিজা, কিন্তু দোকানে যদি আমি চাচা বাতিজার অধিকার দেখাইতে যাই, কর্মচারীরা আমার কাজ শিখায় না। আচ্ছা আচ্ছা। মানে আলাদা একটা অধিকার, চাচা বাতিজা দোকানে একটা দায়িত্ব আছে, দেখাশোনা আছে, কিন্তু সেই অধিকারটা আমি কখনো তাদের, আমার ছোটকাল থেকে অহংকার নাই, এটা একটা জিনিস, আমি কখনো তাদের সাথে ওই ক্ষমতা নিয়ে কথা বলতাম না। ওরা যা বলতো বরং ওইটাই শুনতাম। তো আমার ওস্তাদ ছিল, বড় ওস্তাদ হোসেন নাম, সুজন ভাই ছিল, হোসেন ছিল, অনেক ছিল, 16-17 জন, অনেক সময় লাগে নাম বলতে। তো এই হোসেন চাচা, বাবু চাচা, এরা মিলে আমার কাজ কাম শিখাইলে আমি শুক্রবার আসলে আমার টাকা দিত 20 টাকা করে। মানে এই শুক্রবার থেকে ওই শুক্রবার গেলে 20 টাকা, এর ভিতর আর কোনো টাকা নেই। মাসে আমার বেতন 80 টাকা। আচ্ছা। চাচা প্রতি শুক্রবারে 2 কেজি গরুর মাংস নিয়ে যায়, পিঠা বানায়, এই করে ওই করে। তো বাতিজার দোকানে পইরা মরে, কোনো খবর নেই। মানে বাতিজার কোনোই নাই, বাতিজার যে মা বাহিরে যে একটা ভালো মন্দ নিয়ে বাসায় খাওয়াইলে কোনো সমস্যা হয় না বা মন ভালো থাকে, এগুলোর ভিতরে সে নাই। আচ্ছা। সে তার আত্মীয় স্বজন, শ্বশুর বাড়ির লোকজন নিয়েই ব্যস্ত। তো এর ভিতরে চাচার দোকানে আমার আব্বা বা আমার দাদি যদি যাইতো, বলতো যে যা চা নিয়ে আয়, আমারে কইতো যা বাতি যা চা নিয়ে আয়। যখন ওনার শ্বশুর বাড়ির লোকজন আসতো, তখন বলতো যা বাতি যা আরসি নিয়ে আয়। নিজের মা আর ভাই আসলে চা নিয়ে আয়, আর ওনার শ্বশুর বাড়ির আত্মীয় আসলে আরসি নিয়ে আয়। তো এগুলো আমার খারাপ লাগতো আসলে, যে নিজের রক্ত থিয়া শ্বশুর বাড়ির টান টানে, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। আমরা তো চাচাবাতি জানা, কর্মচারী আর মাহাজন। জি। তখন কষ্ট করে আমি 2005 সালে না 6 সালে, 2005-এ এক বান্ধবীর বিয়ে খাইতে যাই।
আচ্ছা, বান্ধবী বলতে আমার খালাতো বোনও হয় আবার বান্ধবীও। ওনার বিয়ার দাওয়াত পরে ওই চাচার দোকান থেকে বের হয়ে আমি বিয়ের দাওয়াত খাইতে যাই। আচ্ছা, তো ছুটি নিয়ে গেছিলাম 3 দিনের, আমি থাকছি 5 দিন। 5 দিন থেকে দোকানে আসছি শনিবারের দিন। আসার পরে উনি বলল কি যে কয়দিন ছুটি দিছি, 3 দিন ছুটি দিছি, তুমি 5 দিন থেকে আইছো। এই বইলা আমার হাতে খাইটা নিয়ে, যেটা দিয়ে আমি কাজ করি কাঠের, হাতুর না, হাতুরের বদলে আরেকটা আমাদের কাঠের যন্ত্র থাকে, ওটা বলে খাইটা, ওটা দিয়ে একটা বাড়ি মারে আমারে। বাড়ি মারলে আমি মাথা নিচু করে ফেলাই, বাড়িটা মাথায় লেগে যায়। মাথায় লেগে যাওয়ার সাথে সাথে মাথাটা ফাইটা যায়, পুরাটা মাথা ফাইটা, সাদা শার্ট গায়ে ছিল, রক্তে আমার শরীরটা ভাইসা যাইতেছে। তখন জুনিয়র ওস্তাদেরা আমার দৌড়াদৌড়ি করে নিয়ে হাসপাতালে ভর্তি করলো, সাভার জেনারেল হাসপাতালে। আচ্ছা, ওখানে আমি 2 দিন ছিলাম ভর্তি, সেলাই টেলাই করলো, 5টা সেলাই লাগছিল। তো 2 দিন থাকার পরে আমারে ওনার বাড়িতে নিয়ে গেল তখন। আচ্ছা, তো আমার আব্বা তো তার আপন ভাই, আমার আব্বা আবার 15 দিন 20 দিন পর পর আসে দেখতে যে ছেলে কেমন আছে, কি আসে বিষয়। আমাদের আবার তখন তো হেমায়তপুর, আমগো শ্যামপুর, জাউচর কোনো জায়গায় বাজার ছিল না। বাজার ছিল এক হেমায়তপুর, আর আমরা হাট করতাম সাভারে, শনি মঙ্গলবারে হাট। সাভারে নৌকা দিয়া হাট কইরা ট্রলারে যাইতো, হাট কইরা আবার বাড়িতে নিয়ে যাইতো। তখন বাজার ব্যবস্থা এমন ছিল। তো আমার বাসায় নিয়ে রাখছে, আর আব্বা যখন দোকানে যায় তখন কয় যে পোলা ইয়ে গেছে, সাইডে কাজে গেছে। তখন আব্বা যদি দেখে যে মাথায় ব্যান্ডেজ সেলাই করে, আমার রাখবো না, অনেক রাগারাগি করবো। জি, এই ইয়েতে চাচা নিয়ে বাসায় রেখে দেয়। 1 মাস আমার মাথা ভালো হয়, পরে আমার দোকানে নিয়ে আহে। তা আমার কইছিল যে তুইও কোষ যে সাইডে যেন গেছিলি। তা আমি তাই বলছি। তো আব্বা তো বাপ মার মন সন্তানের প্রতি অন্যরকমই থাকে, খুব স্বাভাবিক। তখন আব্বা বুঝতে পারছে যে আমার হয়তো পোলার কিছু হয়েছে। পরে মাথা হাতায় দেখে যে সেলাই করা। কী ছিল? আমি কি কিছু না, এই ব্যাপার। উনি আসলে যাই না মারে নাই, উনি হয়তো বা গায়ে মারছিল, আমি মাথা নিচে করে ফেলাইছি, মাথায় লাগছিল। আচ্ছা, তো এই বেলা কাটাই দিই। তা আসলে আমার চাচা গায়ে মারছিল, আমি মাথা নিচে করে ফেলাইছিলাম, এটাই সত্যি ঘটনা। 2000 ভাই বোন, তখন আমি যখন কাজ শিখি, ভাই বোন, ছোট বোন রান্না করে, ছোট বোন তখন ছোটই, আব্বাই রান্না করে আইসা। মা আইসা পড়লো, আইসা 6 মাস ছিল। আচ্ছা, ওই চাস্তো দাদাগো বাড়িতে থাকা অবস্থায় মা আবার চলে যায়। আচ্ছা, আচ্ছা, তখন বাহারাইন ছিল। তো বাহারাইন যায় থাকতেছে, আর ছোট ভাই বোন এদিক দা মনে করেন যে অমানুষ হইতেছে। অমানুষ বলতে লেখাপড়া হয় না, রান্না বান্নার লোক নাই, গুইরা বেড়ায় যার যা মন চায়। জি, মানে ফ্যামিলিতে শাসন করার মতো, দেখার মতো কেউ না থাকে, কেউ নেই, আবার তো সারাদিন কাজেই থাকে। জি। তো সেই পর্যায়ে আমি 2006 সালে আমার বেতন ধরে 2000 টাকা মনে হয়, মানে চাচায় খাওয়া টাওয়া দিব, 2000 টাকা বেতন ধরে। তো বেতন ধরলে ওই সময় আমার নামে ব্যাংকে অ্যাকাউন্ট, মা যে বাহিরে আবার গেল, টাকা পয়সা পাঠায়, সাবার উত্তরা ব্যাংকে আমার নামে অ্যাকাউন্ট করা। আচ্ছা, তো অ্যাকাউন্ট করা, মা টাকা পাঠায়, ওই ব্যাংকেই থাকে, ওখান থেকে যা লাগে আবার নিয়ে যায়, আমি উঠাই দিয়ে নিয়ে যায়। আমি তখন ছোট ছিলাম, তারপর আমার নামে অ্যাকাউন্ট, আমি বড় ছিলাম। জি, ওই টাকা পয়সা আব্বা আসে তুলা দেই, যা লাগে দিতাছি। তো আমি ছোট থেকে একটু বেশি ছিলাম, মানে চঞ্চল ছিলাম। তো আমারও মাঝে মধ্যে টাকা আমিও তুলতাম বলতে, ওই আমার চাচা, যে চাচার কাছে কাজ শিখি, 15-16 জন কর্মচারীর বেতন ঠিক মতো দেয় না। জি, অনেক সময় আমার বলে কি, যা বাতি যা, ব্যাংকে থেকে 5000 টাকা উঠাই নিয়ে আয়, আমি তোরে দিয়ে দেবো না। তো আমি যাই তুলা দিই আমার ওস্তাদ, মানে আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে? আমার অ্যাকাউন্ট থেকে। আচ্ছা, ওনার অ্যাকাউন্ট ছিল কিনা আমি জানি না, মানে আমার কাছে হাওলাত চাইতেছে যে 5000 টাকা এনে দেয়, আমি দিয়ে দেবো। আচ্ছা, তো 5000 টাকা দিছি। হ্যাঁ, পরবর্তীতে আমার টাকা দেয় 500, 1000, যা বাতি যা ব্যাংকে থুয়ায়। তো 500, 1000টা আমি আনলাম 5000, এখন 500 দেয়। 500 লেগে কি ব্যাংকে থোয়া যায়? ওইটা যাই না, 500 টাকা আমি খরচ করে ফেলাই, 1000 টাকা দেয়, আমি খরচ করে ফেলাই। জি, আমি প্রায় 25-30 হাজার টাকা ওনারা আইনা দেওয়ার মারফতে এমনি এমনি আমি খরচ করে ফেলাই। কিন্তু আব্বা মনে হয় কিছু বুঝতে পারছে যে আমি টাকা হয়তো বা খরচ করি, উনি চেক বই নিয়ে গেছে গা আমার থেকে। আচ্ছা, তো আমি চেক বইয়ের একটা সাদা পাতা ছিল, তখন এটিএম কার্ড কিছু ছিল না। চেক বইয়ের 10 পাতার বুকের ভিতরে একটা সাদা পাতা ছিল, ওটা জমা দিলে আর একটা বই দিয়ে দিত। আচ্ছা, তখন এত ডিজিটাল ছিল না চেক বই। ওকে, ওই চেক বই ওটা থাকা অবস্থায় সাদা পাতা আমি ছিঁড়া রেখা জমা দিয়ে আরেক বই নিয়ে নিছি। তো আব্বা মনে করে যে বই তো আমার কাছে, টাকা তুলবো কিভাবে? রাইট। কিন্তু আমি ওই চেক বই দিয়ে টাকা তুলা ফেলাই। আচ্ছা, এরকম করতে করতে প্রায় অনেক টাকাই আমি নষ্ট করছি, বাড়ির মার টাকা ওগুলো। তো নষ্ট করার পরে হঠাৎ একদিন আব্বা বলে যে জায়গা কিনবো, জায়গার বায়না করবো, টাকা দাও। ওই টাকার আমি দিতে পারি না।
ওই যে চাচার মাধ্যমে খরচ করে বলেছে, এখন চাচার কথা বললে চাচাই ছোট হয়, আমার ওস্তাদ তারাও ছোট করতে পারি না। জি। তখন আমি পালায়া সিলেট চলে যাই, আব্বারের সামনের দোকানে বসায় রেখে পিছনে ওয়াল টপকায়া 500 টাকা ব্যাংকে থেকে তুইলে আমি সিলেট গেছি। যখন আপনি সিলেট যান তখন আপনার বয়স কত আনুমানিক? এটা 6-এর আগের ঘটনা, 2006 সালের আগের ঘটনা। কিছু আগে, পুরোপুরি আগে না। জন্ম হয়েছে কত সালে? 86-তে। 86 সালে। ওকে। আমি সিলেট পালায় চলে গেছি, আমার হাতে তখন ফোন ছিল। আমি আবার 2002 সাল থেকে ফোন ব্যবহার করি। মানে ওই যে মা বাহিরে যে কথা বলা লাগে 50 টাকা মিনিট কথা বলি তখন বাহিরে। তো সিলেট একটা মোবাইল নিয়ে গেছিলাম, বাটন মোবাইল, সাজেন, তখন তো টাচ মাছের তো বাইরে নেই। ওই মোবাইলটা নিয়ে গেছি। পরে তো ওখানে আমার ফোন দিছে আব্বা অন্য লোক দিয়া, যে তোর আব্বা হাসপাতাল ভর্তি, ব্যাংকে তো টাকা পয়সা সব তোরে ছাড়া তো কেউ উঠাইতে পারবো না, তাড়াতাড়ি চলে আয়, তোর আব্বা হাসপাতাল। মানে কথাটা মিথ্যা বলা হয়েছিল, এই জন্য জানি আমি চলে আসি বাড়িতে। বুঝতে পেরেছি আমরা। হ্যাঁ। ওই সিলেট যে আমি একজনের কাছে 12-13 দিন কাজ করছি। আচ্ছা। উনি আর কাজের বেতন দেন। আমি বললাম যে আমার বাড়িতে আব্বা হাসপাতাল ভর্তি, আপনি আমার ভাড়ার টাকা দেন, আমি চলে যাই। উনি আমার ভাড়ার টাকাও দিতে পারে না। তো ভাড়ার টাকা না দিতে পারায় আমি ওই মোবাইলটা বিক্রি করেই চলে আসি। আচ্ছা। 1800 টাকাতে কিনছিলাম, 1200 টাকা বিক্রি করে আমি আইসা পড়ি। আইসা দিই, তখন আব্বা বলল যে একটু শাসন করছে, ধমক টমক দিছে, যার এরকম করো না, আমরা তো গরিব মানুষ, জাগা জোগা রাখন লাগবো, এইভাবে যদি নষ্ট করো। কিন্তু তখন আমি এই জন্য বলতে পারি না চাচার কথা, যে চাচা এরকম করাইছে আমারে। যদি সে 5000 নিছে, 5000 দিত, আমি রেখাইতাম। তখন আমার বেতনও কম ছিল। একটা মোবাইল পছন্দ হয়েছে কিনতাম, একটা শার্ট পছন্দ হয়েছে কিনতাম। মানে মোবাইলের প্রতি আমি প্রচুর আসক্ত ছিলাম ছোট থেকে। অনেক মোবাইল আমি ইউজ করছি, অনেক মডেল। আচ্ছা, যে পরে 2006 সাল আসলো, আমার ছোট বোনটা স্কুলে যাওয়ার হয়ে গেল, 4 না 5-এ পড়ে। কিন্তু রান্না বান্নার কারণে ওর পড়ালেখাটা হয় না। তো আমরা ছেলে মানুষ যে কোনো জায়গায় চলতে পারবো যদি শিক্ষিত নাও থাকি। যে একটা মেয়ে মানুষ যদি শিক্ষিত না হয়, তার দুর্নামের শেষ নাই। সেরকম ঘরে আমরা বিয়েও দিতে পারবো না। তো বাড়ি থেকে বললো যে বিয়ে করাম মানিকরে, আমার বিয়ে করাইব। তো বিয়ে করাইব বললাম, মিরপুরে যেই চাচার কাছে আমি 4 দোকানদারি করছি, হ্যার বাসা মিরপুরে, আমি যাতায়াত ছিল, ওখানে এক মেয়ে ছিল। ওই চাচিগো এমনি গল্প টল্প শুই না, তো বললাম যে আমার এই মেয়ের পছন্দ হয়। নাম ছিল নাজমা, ওনার বাড়ি ছিল বরিশাল। ওই মেয়েটা আব্বার কইরা গার্জিয়ানের সাপেক্ষে সবাই থাকার সহমতে আমি বিয়ে করি। তো মিরপুর ছিল একটু আধুনিক ছিল, মানে যেহেতু ওর জন্ম ঢাকায়, বাইরে উঠছে ঢাকায়, কিন্তু আমরা ঢাকায় থেকেও আধুনিক হইতে পারি নাই, উনি একটু বেশি অ্যাডভান্স। তো হঠাৎ আমার মূলত কিন্তু বিয়ে করানো বাড়িতে রান্না বান্নার জন্য, যেন আমার ছোট বোনটা পড়ালেখা করতে পারে। আচ্ছা। মানে আমি এদের এক তো বাপ মার চিন্তা করে কাজে গেলাম, দ্বিতীয়ত অল্প বয়সে বিয়ের মত দিলাম যে ভাই বোনের পড়ালেখা হোক। আচ্ছা। এই জন্য আমি অল্প বয়সে বিয়ে মত দিলাম। তখন আমি যেই বেতন পাই বিয়ের যোগ্য না, সংসার চালানোর মতো যোগ্যতা না। আপনার পরিবার থেকে দেখা হবে? হ্যাঁ, পরিবার থেকেই করানো হয়, আব্বা নিজেই করায়। মা তো তখন দেখা হচ্ছে আর কি, মানে তখনো করেনি আর কি। হ্যাঁ, মা তখন কিন্তু বাহারাইন থাকে। হ্যাঁ, এই জন্য রান্না বান্নার সমস্যা, মেয়ে দেখতেছে। পরে বললাম যে তোমার যদি পছন্দ থাকে বলো। তা আমি তখন প্রেম ছিল না, ওই বাসায় যাইতে যাইতে ওরাই পছন্দ হয়েছে, আমি সরাসরি বইলা দিছি। কারে পছন্দ হয়েছে? ওই যে নাজমা নামে মেয়েটারে। আচ্ছা, আপনার বাড়ির আশেপাশে থাকতো? না, উনি তো মিরপুরে থাকতো, আমার চাচার বাসায় ভাড়া থাকতো। মানে আমার চাচা যে বাসায় ভাড়া থাকতো, ও নাজমা ওই বাসায় ভাড়া থাকতো, আর বাপ মা সহ। ওকে। তোর বাপ মা সহমতে সবাই একসাথে বিয়ে করলাম। করার পরে ওই নাজমা নামের মেয়েটা বাড়িতে নিয়ে গেছি আমরা, কিন্তু ওই দাদার বাড়িতে তখন থাকি, এখন আমরা বাড়ি করি নাই। তো ওই বাড়িতে নিয়ে যাওয়ার পরে উনি একদিনও থাকে না। বিয়ে করে নিয়ে যাওয়ার পরে? হ্যাঁ, বিয়ের পরে নিয়ে গেছি, নিয়ে যাওয়ার পরে একদিন ওই মেয়েটা আমাদের বাড়িতে আর থাকে না। থাকে না কেন? থাকে না কেন, উনি গ্যাস ছাড়া রান্না করতে পারবে না। আচ্ছা। উনি শহরে থাকছে, ওনারে নিয়ে শহরে বাসা ভাড়া থাকুন লাগবো। আচ্ছা। তো আমি তো বিয়ে করছি মূলত গ্রামের কাজের জন্যই, কিন্তু ওনার ওটা হয় না। ওনার হইলো শহরে বাসা ভাড়া নিয়ে থাকতে হবে, গ্যাসে রান্না করব। 3 মাস অনেক কষ্ট করে বোঝায় শুই না থাকছি বলতে কি, ওর তো বাড়িতে নেওয়াই যায় না। আমি মাঝে মধ্যে আইসা অনেক থাকি শ্বশুর বাড়িতেই। 2 সম্বন্ধী ছিল, আর কেউ ছিল না, শ্বশুর শাশুড়ি ছিল, ওনাদের বাড়ি বরিশাল ছিল। তো ওই বিয়ে করার পর 3 মাস পরে এক পর্যায়ে আমাদের আর বনিবান্ত হয় না, আমাদের তো মূল কাজটা হইতাছে না, যে কারণে বিয়ে করা। তো রাগারাগি, ঝগড়াঝাটি, মারধর, এই পর্যায়ে ও বলে যে আমি ভাত খাবো না, মানে তোমার সংসার করবো না, তোমার সংসার আমি করবো না। তো মেয়ের অন্য জায়গায় সম্পর্ক ছিল, এটা আমি বুঝতে পারছি পরে। মানে ঢাকায় রাখলেও থাকবো, কারণ ওই ছেলের সাথেও দেখা করতে পারবো, সব কিছুই হইব, কিন্তু বাড়িতে নিয়ে গেলে থাকবো না। তো আমার তো কাজই বাড়িতে,
আমি পরে ফ্যামিলিরা বইসা আমরা স্বর্ণের জিনিস দিছিলাম, ওরা কোনো টাকা পয়সা নিয়ে নেই, আমরা স্বর্ণের জিনিস টিনিস দিয়ে বিয়া শাদি করে পরে 3 মাস পরে ঘরোয়াভাবে আবার ডিভোর্সের হইলো, ওনারে ডিভোর্স দিয়ে দিলাম, উনি আমার ডিভোর্স দিয়ে দিল, উল্টা আরো 20,000 টাকা আম করে জরিপানা দিল মেয়েরা, ওনারাই ডিভোর্স দিল আর ওনারাই জরিপানা দিল। আচ্ছা, মানে জরিপানা দাও আমগো আত্মীয় স্বজনের কথা হইলে এটা ছেলে বিয়ে করছে, এখন একটা তো কলঙ্ক হয়েছে, তো তোমরা 1 লাখ টাকা দিবা। তো হেরাও গরিব ছিল, 2 ভাই ড্রাইভারি করতো, 20,000 টাকা দেওয়ার মাধ্যমে এটা তো ডিভোর্স হয়ে যায়। এখন ডিভোর্স হওয়ার পরে আমি বাড়িতে মন মরা যে একটা অঘটন ঘটলো, চলে ফিরে খাই। আমার আব্বা আবার আমার ফ্রেন্ডের আব্বার সাথে চলাফেরা খুব উঠা বসা। আচ্ছা, আমার এক ফ্রেন্ড ছিল নাম রফিক। আচ্ছা, তো ওনার সাথে খুব চলাফেরা উঠা বসা। তো আমাদের পাশের বাড়ি, আমার গ্রামের বাড়ির পাশেই একটা মেয়ে ছিল। তখন যখন ওই যে ওর সাথে ডিভোর্স হয়ে গেল, তখন আমরা এর ভিতরে বাড়িও করে ফেলাইলাম, নিজেরা জায়গা কিনলাম, 3 ডিসিম জায়গা কিনা বাড়ি করলাম, কিন্তু জায়গাটা রেস্টি হয় নাই, বাইনা নামা দলিল করে আমরা বাড়ি করে ফেলাইছি, যেহেতু মানুষের বাড়ি থাকি। তো ওইখানে বাড়ি করার পরে, তো এখন বাড়ি করার পরে আবার বিয়ে করাবো আমারে। আমি মন খারাপ থাকে, কাজকাম করি না ঠিক মতো, বাড়িতে পোলাপানের লগে থাইকা তাস টাস খেলি, মানে খারাপ হয়ে যাইতেছি গা এক পর্যায়ে, তাস টাস খেলতে খারাপ হয়ে যায়। তখন ওই যে আমার ফ্রেন্ডের বাপ, ওর সাথে আমার আব্বার উঠা বসা, আমার ফ্রেন্ডের মা ও বাহিরে, আমগো এলাকায় তখন অনেক মহিলাই বাহিরে যারা গরিব ছিল। ওই সময় আমগো নদীর ওপার সিংগাইর বাস্তা গ্রাম, সিংগাইর নদীর ওপার, আমগো গ্রাম এই পার সব অধিকাংশ মহিলারাই বিদেশ থাকতো, অভাবের দিন ছিল। ফ্রেন্ডের বাপ আমাকে বাসায় আসা যাওয়া, আমরা যাই। আমি স্কুলে যখন যাইতাম তখন ওই ফ্রেন্ডের বাড়িতে আমার বাড়িতে খাইলো, ওই ফ্রেন্ডের বাড়িতে খাওয়ান লাগতো, এত রিলেশন আমার সাথে। তো ওর একটা ভাগ্নি ছিল, আমার ফ্রেন্ডের ভাগ্নিটা হলো এমন, আমার ফ্রেন্ডের বাপ 2 বিয়ে করছিল, আগের বউয়ের ঘরের মেয়ার ঘরের নাতি, আর আমার ফ্রেন্ড হলো পরের বউয়ের ঘরের পোলা। ওই মেয়েটা আরেক বাসায় কাজ করতো। মেয়েটার নাম কি ছিল? নীলুফা। নীলুফা। আর ওই মেয়ের একটা ভাই ছিল, ও ঢাকা মাদ্রাসায় পড়তো। ওর ভাই ছিল গেন্ডারিয়া মাদ্রাসায় পড়তো, ওটা হলো এতিমখানা মাদ্রাসা ছিল। কিন্তু ওর বাপ মাও কিন্তু দুজন বাহিরে, ওই নীলুফার বাপ মা দুজন বিদেশ থাকতো। নীলুফার বাপ প্রচুর জুয়া খেলতো, বিদেশ যায় বাহারাইন যায় ও তারা জুয়া খেলতো। ওর মার কামাই ওর আব্বার কামাই 2 জনের কামাই শেষ করে দিত ওই বাহারাইনেই জুয়া খেলা। পোলাপানের খবর নিত না, নীলুফার বাইরেও খবর নিত না, নীলুফারও খবর নিত না। তো নীলুফা কাজ করতো মানুষের বাসায়। তো কাজ করতে করতে অনেক বিয়ে শাদী কথাবার্তা চলতেছে, ওরে নিয়ে আইলো ওই বাড়িতে, যেহেতু বাপ মা খবর নেয় না, বিয়ের বয়স হয়েছে, তাহলে ওরে বিয়ে দিয়ে দেয়। তো পরে কথাবার্তা চলতে এর ভিতরে আমার পাশের বাসারই এক মেয়ের সাথে আমার বিয়ে ফাইনাল। ওই নীলুফা না, আরেক মেয়ের সাথে। ওই মেয়েরও একটা বিয়ে হয়েছিল, আমারও একটা বিয়ে হয়েছিল। তো ওই মেয়েও ডিভোর্স হয়ে গেছে, আমিও ডিভোর্স হয়ে গেছি, আমার বাড়ির পাশেই। ওরা ফ্যামিলিও ভালো ছিল। আচ্ছা, বিয়ে পুরো ফাইনাল, আমার 30,000 টাকা দিব যৌতুক। হ্যাঁ, যৌতুক। ওনার আব্বার সাথে আমি তাস টাস খেলাইতাম। আচ্ছা, ওই মেয়ের আব্বার সাথে তাস খেলাইতাম, ওর ভাইয়েরা আমার অনেক বকাবাদ্য করতো যে এই তোর বয়স কত আর আমার আব্বার বয়স কত, তুই আব্বার সাথে যায় তাস খেলাস, আমার সাথে না খেলা। আমি বললাম যে আপনার আব্বা এসে ডাইকে নিয়ে যায়, আমার আমি কী করবো, জেঠা গয়ে ডাকতাম তখন ওনারে। আচ্ছা, কিন্তু তারপরও ওই মেয়েটা মনে করেন যে খুবই সুন্দর ছিল, আমাকে এলাকার ভিতরে 1 নাম্বার মোট কথা। কিন্তু ওরও একটা বিয়ে হয়েছে, আমারও একটা বিয়ে হয়েছে, এই জন্য ফ্যামিলিগতভাবে অ্যারেঞ্জমেন্ট করা হইলো, সব কথাবার্তা ফাইনাল। 30,000 টাকা দেব বাকি, মানে যে যৌতুকটা দেব বাকি বলতে মেয়ে বাপ মার প্ল্যান প্রোগ্রাম হইলো যে ও তাস খেলে, ও খারাপ হয়ে যাইতেছে গা, বিয়ের পরে যদি ও ভালো হয়ে যায় তাহলে টাকাটা দিব, তাহলে 30,000 না, লাগলে আরো বেশি দিব। মেয়ের ভাই 2টা সিএনজি চালাইতো, আব্বাও সিএনজি চালাইতো। তো সেখান থেকে যে যদি ও ভালো হয় তাহলে দিব। তাদের প্ল্যান প্রোগ্রামটাও সঠিক ছিল, কিন্তু আমার আব্বা ওই পর্যায়ে রাজি না। টাকা নগদ হইলে বিয়ে করামো, নাহলে করামো না, বাকির কথা ফাঁকি। আমার আব্বা এখানে ভুল করে গেছে। তো পরবর্তীতে ওই আমার আব্বার যে বন্ধু, আমার বন্ধুর বাপ, ওনার নাম ফজলু করিম, উনি আসা যাওয়া করতে করতে কয় আমার একটা নাতি আছে, এই নাতিটারে দিয়ে বিয়ে করাই দাও। তো এই নাতির নামই নীলুফা? হ্যাঁ, ওই নাতির নামই নীলুফা। তো এই নীলুফা তো মানুষের বাসায় কাজ করতো, ওর বাপ মা খবর নিত না, কিন্তু ওনারা দায় সারাভাবে একটা বিয়া দিয়ে দিতে পারলে একটা গতি হইলো। তো এক পর্যায়ে কথাবার্তা বইলাম, আমার সাথে বিয়ে হয়ে গেল। আচ্ছা,
একদম ফ্যামিলিগতভাবে আমার দাদি আইলো, আমার চাচারা আইলো, একবারে ভিডিও টিডিও কইরা বিয়ে হইলো। সেই মানে খুব ভালো ইয়েতে আমার বন্ধু বান্ধব কাজের সবাইরে নিলাম, নিয়ে টিয়ে বিয়ে হয়ে গেল ইনশাল্লাহ। তো সংসার করতে থাকলাম। টাকা দিল ৪৫,০০০। অন্য না, ওর বাপ মা থেকে নিয়ে আমার ৪৫,০০০ টাকা দিল। আচ্ছা, সেই টাকা পরে আব্বার কাছেই ছিল। ওর সাথে সংসার করতে করতে এটা কিন্তু ফার্স্ট বিয়ে করলাম আমি ২৪শে মার্চ ২০০৬ সালে। সেকেন্ড বিয়ে করলাম ৮ মাসে, ওই বছরেরই ৮ মাসের ৪ তারিখে। মানে আপনি হচ্ছে হলো কত, মানে ৪ মাস পরেই বিয়ে করেছেন? ৩ মাসে, ৩ মাসের গ্যাপ পরের বিয়েতে নাকি? হ্যাঁ, ১ বছর পরেই আমার ছেলে হয়। আচ্ছা। তো আমার ছেলে হয় হামায়তপুর জামাল ক্লিনিকে। ছেলে হওয়ার পরে আমি এত ছোট ছিলাম, তখন বিয়ের বয়স হয় নাই এক পর্যায়ে আমার, কিন্তু লজ্জা, আমি হাসপাতাল যে ওরে দেখতে যাবো আমি খুব লজ্জা পাইতেছিলাম যে আমি এত অল্প বয়সে বাবা হয়ে গেলাম। হাসপাতালে গেলে মানুষে কি বলবো। আমি ৪ দিন পরে যাই আমার ছেলেরে দেখছি। এই লজ্জার কারণে আমি ৪ দিনের ভিতরে হাসপাতালই যাই নাই। পরে ছেলে হয়ে যাওয়ার পরে তখন মা বাংলাদেশে আসছে। ছেলে হওয়ার পরে সন্তান যখন না, ছেলে যখন গর্বে তখনই মা চলে আসছে, এবং কি ওর বাপ মাও চলে আসছে। আমার শ্বশুর শাশুড়িও আইসা পড়ছে বাংলাদেশে, আমার মাও বাংলাদেশে আইসা পড়লে আমার ছেলে হইল। ছেলের নাম রাখলাম রিফাত। তো রিফাত হওয়ার পরে ২০০৭ সালের ৮ মাসের ৫ তারিখে রিফাত হইল। ৮ মাসের ৪ তারিখে আমাদের বিয়ে, ওই পরের বছরে ৮ মাসের 5 তারিখে আমার ছেলে হইল। ওকে। তো ছেলে হওয়ার পরে আমরা সংসার করতেছি। এর ভিতরে আমার ছোট মেজো ভাই যেটা, এটা গাড়ি চালায়। সে আবার ওই যে প্রাইভেট গাড়ি চালানো শিখছে, ওটা চালায়। ওটা চালাইতে চালাইতে বাড়িতে খাবার টাবার নিয়ে আহে। আমি কাজ করি এদিক সেদিক, আমি তো ফার্নিচারের কাজ করি। তখন আর চাচার দোকানে কাজ করি না, তখন আমাদের এলাকায় কাজ করি, তেঁতুল জোড়া কাজ করি, অনেক জায়গায় কাজ করি, বিভিন্ন জায়গায় কন্ট্রাক্টে কাজ করি। তো কোনো ঠিক ঠিকানা নেই। তো কাজ করতে করতে আমি বুঝতে পারি নাই যে কখনের ভিতরে আমার ওই ওয়াইফের সাথে আমার ভাইয়ের সম্পর্ক হয়ে যায়। আপনি এভাবে বললে তো আমি বুঝবো না, ঘটনাটা কি ঘটেছিল যে কারণে আপনি বুঝতে পারেন যে আসলে সম্পর্ক আছে? আপনি কি দেখেছেন নিজের চোখে? আচ্ছা, সেটা বলেন। তো কতদিন সম্পর্ক আমি তখন জানি না। হ্যাঁ, আমি একদিন হঠাৎ আমার রুমে শুয়ে রয়েছি, আমার আব্বা মাঝখানের রুমে, তারপরের রুম ছোটো ভাইয়ের। আচ্ছা। তো ওখানে থাকার পরে ও চাউল বের করে রান্না করতে যাবে, তখন সময় ছিল 3টা বাজে। আব্বা মাঝখানের রুমে কিন্তু শুয়ে রয়েছে। তো চাউল বের করে যখন রান্না করতে যাবে, তখন আমি কি জন্য যেন হঠাৎ লাফদা উঠছি। আচ্ছা। ওইটা ওই চাউল আবার ওই যে রুমে ছোট ভাই থাকে লাস্টের রুম, ওই রুমে। আচ্ছা। তো চাউল বের করতে যায়, দেখি যে 2জন জড়ায় ধরে রয়েছে। তো আমি তো পুরাই অবাক যে আমি এটা দেখার জন্য প্রস্তুত না। আমি তার আগে বিন্দু পরিমাণ সন্দেহ করি নাই। ওরা মোবাইলেও কথা বলছে, সামনাসামনিও কথা বলছে, আমি সন্দেহের চোখে দেখিও নাই, কারণ আমার ওই রকম মন মানসিকতাও নাই। তো ওই অবস্থা দেখার পরে আমি আব্বাই তো লাফদা উঠছে, কি হয়েছে কি হয়েছে। আপনি কি করলেন তখন? আমি তো ওরে ধরছি। ওই মুহূর্তে গিয়ে কি নিজের ভাইকে ধরেছেন? হ্যাঁ। নাকি আপনার ওয়াইফকে ধরেছেন? দোনোজনরেই পাশাপাশি ধরছি, 2 জনরে 2 হাতে ধরছি, একজনের ছুটতে দেয় না। ধরার পরে আমার ছোটো ভাইরা আব্বাই ছাড়াই দিল, আব্বা ওইটা ছাড়াই দিল। তখন আব্বারে আমি অনেক বকাবাদ্য করছি যে আমি থাকি বাহিরে কাজকাম করছি, তো আপনি মুরব্বী মানুষ বাড়িতে থাকছেন, আপনার তো এগুলো দেখা উচিত ছিল। আপনি আজকে দেখেন না, কালকে দেখেন না, আর এটা তো একদিনের ঘটনাও না, হঠাৎ করেই তো আর একজনের এই পরিস্থিতিতে দেখা যায় না। তখন আব্বা অনেক কথাবার্তা, আমি শাবল নিয়ে নিছি রুমের থেকে, যে হয় বউরে মেরে ফেলাম, বউরে মেরে ফেলাম। শাবল নিয়ে তখন বউরে পার দিতে গেছিলাম, তখন ওইটা আব্বার গায়ে লাগছিল। তো বেশি কিছু হয় নাই আব্বার। তখন আমি আব্বার কাছে বিচার চাইলাম, তখন কিন্তু মা আবার চলে গেছে দেশের বাইরে। হ্যাঁ, আবার চলে গেছে দুবাইতে। বিচার চাইলেন? তারপর বিচার চাওয়ার পরে আব্বা, আমিও সন্তান ওইও সন্তান, তখন কি করব আব্বাও চিন্তা ভাবনা করে খুঁজা পায় নাই। আমার বোনের ভিতরে মনে করেন যে 8-এ পড়ে, আমার ছোট ভাই 4-এ না 5-এ পড়ে, একবারে ছোটটা, ওটার নাম ইমান হোসেন। তো বিচার চাওয়ার পরে ও কিছুদিন বাড়ির বাহিরে ছিল। কিছুদিন বাড়ির বাহিরে থাকার পরে আব্বারে বললাম
যে ও যদি কোনোদিন বাড়িতে আসে তাহলে আমি বাড়িতে থাকবো না, কারণ এই ঘটনা আমি দ্বিতীয়বার আর দেখতে চাই না। আপনার স্ত্রীর সঙ্গে আপনার কথোপকথন কি হচ্ছিল? আপনি তারপরে তো মারতে গেলেন ইনস্ট্যান্টলি, সেটা ঠিক আছে, এরপরে আপনি ওনার সঙ্গে কথা বলছিলেন না বিষয়টা নিয়ে? পরে হ্যাঁ কথা বলছি, কিন্তু ওর একটা স্বভাব ছিল, স্বভাবটা হলো এই ধরনের, ও কোনোদিন স্বীকার করতো না। না, কিন্তু আপনি দেখেছেন চোখের সামনে? হ্যাঁ আমি দেখছি। তারপর অস্বীকার করছে? তার বেরো অস্বীকার করছে যে কয় কিছু না এমনি, কিন্তু আমি সরাসরি দুইজনরে দেখছি যে মনে করেন যে জড়ায় ধরে রাখছে। তো আব্বা ওদের লোকজন ডাকাইলো, লোকজন ডাকাইলো, ওরা মনে করেন যে আমারই উল্টা ফাপর যে তুই মিথ্যা ই করতেছ, মানে আপনার ওয়াইফের আত্মীয় স্বজন গার্জিয়ান আমার উপরে প্রেশার ক্রিয়েট করতেছে। আচ্ছা, যে তুই ভুল বলছস, ওইও অস্বীকার করতেছে, এই জন্য ভুল বলতেছে, কিন্তু আমার আব্বাও জানে আমিও জানি ঘটনা সত্যি। তা আব্বা তো কেউরে ফেলাইতে পারতেছে না, ওই সন্তানও না আমিও না। তো এক পর্যায়ে কোনো ভূমিকা নিচ্ছে না সে, না আব্বা কোনো পর্যায়ে যাইতেছে না, আমারও ত্যাগ করতেছে না, ওরাও ত্যাগ করতেছে না। তো আমি তো পুরাপুরি, কেউ যদি এই ঘটনা দেখে তার মাথা তো ঠিক থাকে না, খুব স্বাভাবিক। তো আমার এমন পর্যায়ে হয়ে গেল, মানে পৃথিবী আমার উপরে ভাঙ্গিয়া পড়ছে। তো সেদিন বলছিলাম যে আল্লাহ এর আগে যদি আমার নিয়ে যাইতা তাও ভালো হইতো, এত বিশ্বাসের পরে যদি এরকম কিছু হয়। নীলুফা আবার একটু অন্য ধরনের ছিল, অন্য ধরনের কেমন, একটু টুকটাক যদি বাড়িতে ঝগড়া লাগতো তাও আর আত্মীয় স্বজন আইনা আমার প্রেশার ক্রিয়েট করতো, একটু যদি ঝগড়া লাগতো তাও আত্মীয় স্বজন আইনা বিচার বসাইতো, এগুলো আমার ভালো লাগতো না। ওই দিন ঘরোয়াভাবে ওরা মিটিং করে দিয়ে গেল যে ঠিক আছে যা হওয়ার হয়েছে, নেক্সট টাইম যদি দেখো তাহলে আম করে জানাইও। আমি কিছুদিন পর বললাম যে না আমি এইভাবে থাকতে পারবো না, আমার আব্বারে বললাম যে আমি তোমার কাছে বিচার চাইছি, তুমি আমার সঠিক বিচার এখনো করে দাও নাই, যে তুমি ওরে খেদাইবা আর নাইলে আম ঘরে খেদাই দিবা, আমরা এই বাড়িতে থাকবো না। ছোট বোন তখন 9-এ পড়ে, আব্বা কোনোটাই রাজি না, কিছুই করে না। তা আমি চিন্তা করলাম যে এই ঘটনা যেহেতু একটা সম্পর্ক ওদের ভিতরে আছে, তা আমি দ্বিতীয়বার এটা দেখতেও চাই না, শুনতেও চাই না, কিন্তু এই ঘটনা কিন্তু আমাদের ফ্যামিলি আর ওর ফ্যামিলিতেই সীমাবদ্ধ, অন্য কেউ কোনো লোকজন জানে না। আমি শুধু আব্বার মান সম্মানের দিকে তাকায় গ্রামের কেউরে আমি জানাই নাই, আর এই বিচারের ভিতরে আমি গ্রামের কেউরে ডাকিও নাই, শুধু ফ্যামিলির লোকজন, শুধু ফ্যামিলিগতভাবেই বসা হয়েছে। শুধু আমার আব্বার মান সম্মানের কথা চিন্তা করে আমি তার অনেক শ্রদ্ধা করি, যে এই ঘটনা যদি মানুষ জানে আমার আব্বার মান সম্মানই নষ্ট হইব, যে অমুকের ছেলেরা এই ঘটনা ঘটাইছে। তখন আমি আব্বারে বলার পরে যে আমি এইভাবে থাকতে পারবো না, তুমি একটা এর বিহিত করে দাও, আমি দ্বিতীয়বার আর এগুলো দেখতে চাই না, বা এরকম পর্যায়ে আমি আর করতে পারবো না। পরে আব্বা কিছু করার না করাতে আমি চলে যাই বউ নিয়ে। আচ্ছা, বাড়ি ছেড়ে দিই, বাড়িটা ছেড়ে দেন? হ্যাঁ, আমি বাড়িটাই ছেড়ে দিই। ছেড়ে দিয়ে তেঁতুলজোড়া নামে আমাদের বাড়ি থেকে 4 কিলোমিটার দূরে একটা এলাকা আছে। কোন জেলা এটা? এটা সাভারে, আমাদের ইউনিয়নেই। আচ্ছা, আমরা যে ইউনিয়নে থাকি আমরা জাউচর গ্রাম 8 নং ওয়ার্ড, আর ওটা তেঁতুলজোড়া ইউনিয়ন। ওটাও তেঁতুলজোড়া ইউনিয়ন, কিন্তু ইউনিয়নের কাছাকাছি তেঁতুলজোড়া বলে, ইউনিয়ন ও তেঁতুলজোড়া। ওখানে বউ নিয়ে রোম ভাড়া চলে গেলাম, ভাড়া বাড়িতে থাকি তখন। ভাড়া বাড়িতে থাকি বেশ, আমরা ওরে সব অপরাধ আমি মাফ করে দিছি। ইতিপূর্বে আমি আর কিছু মনেই রাখি নাই। আর আবার নিয়ে আমি সুন্দরভাবে সংসার সাজাই নিছি, রুমে জিনিসপাতি করে নিছি সব কিছু 1-1.5 বছরে। ওই এর ভিতরে একটা জবও ছিল গার্মেন্টসে। আচ্ছা, 4 মাস না 5 মাস 2 মাস না, চাকরিটা হয়েছে কেবল হওয়ার 20 দিন না 25 দিন পরে ওরা বাইর করে দিছে অফিস থেকে। আচ্ছা, কেন? ও আবার দ্বিতীয়বার প্রেগনেন্ট। ও আচ্ছা আচ্ছা, বাবু আসছে। আপনার যখন এই ঘটনাটা ঘটে তখন আপনার একটা বাচ্চা হয়ে আছে? একটা বাচ্চা ছিল। তখন ওর বয়স কত? ওর বয়স তখন 3 বছর। 3 বছর। ছেলে? সাথে তো বাচ্চা হইলো। ছেলে? হ্যাঁ ছেলে। হ্যাঁ। তো তখন বাচ্চা যখন আসলো ওনারে চাকরি থেকে বাইর করে দিল। তো আমি বললাম যে বাচ্চা যেহেতু আসছে তাহলে থাকুক। ওই ছেলের বয়স তো মোটামুটি 3 বছর। তো আমরা মোটামুটি পরবর্তীতে মাইনা নিছি সব কিছু। মাইনানোর ভিতরে এর ভিতরে ছোট ভাই, ওই মেজো ভাই এক মেয়ের সাথে সম্পর্ক করে আমার বাসায় নিয়ে গেছে। এই মেজো ভাই? হ্যাঁ, এই মেজো ভাই। আমার তো বলার সাহসই পায় না, আমি ওর সাথে কথাই বলি না। ও এক কথা, ওর পর থেকে আমার শত্রু, ভাই না। পরে আমি কাজা থেকে আমার ফোন করে আনা হয়েছে, ওর ভাবিরে বলতেছে যে ভাবি আম করে বিয়া পড়াই দেন। তো আমি তো করে দেখতেই পারি না। তখন আব্বারে ডাকাইলাম, আব্বারে ডাকায় বললাম যে ও ঘরে কই নিয়ে যাইবা, যাও আমার রুমে যেন না থাকে ওরা। তো ওরা আমার বাসা থেকে চলে যায় আরেক ইউনিয়নে, বাগুড়তা পাশের ইউনিয়ন। ওখানে হয়তো বা কোনো বন্ধু বান্ধবের হেল্প নিতে যায়, পুলিশের কাছে ধরা খায়। পুলিশ পরে 10,000 টাকা দেওয়া জামিন টামিন করায় না, বিয়া পড়ায় দেয় আব্বা। আমি ওগুলোর ভিতরে নাই, ওদের সাথে কথাই বলি না। তো ঘটনাটা ঘটলো অন্য জায়গায়। ওখানে তো আমার বাচ্চা গর্বে, সব কিছু ঠিকঠাক আছে।
ওই ছোট বোন এসএসসি পরীক্ষা দিব এই টাইমে তার বিয়ের অফার আসছে আমাদেরই পাশের গ্রামে কানারচর। আমি রাজি না যে এসএসসি পরীক্ষা না দেওয়ায় বিয়ে দিব না। তো আব্বা এরা সবাই গার্জিয়ান রাজি যে বিয়ের পরেও পরীক্ষা দিতে পারবো। আমি বললাম যে বিয়ে দিলে পরীক্ষাটা দেওয়াই দিই, ওরা কিছুদিন অপেক্ষা করুক। সব গার্জিয়ান যখন রাজি দেয় আমি একলা আর সমস্যা নেই। আমি বললাম যে ঠিক আছে দেও। 2.5-3 লক্ষ টাকা খরচ করে বিয়ের অ্যারেঞ্জ সব করলাম। তখন আমার ওয়াইফ বলতেছে নীলুফা যে আমি বাড়িতে চলে যাবো, যেহেতু বাবু আসছে পেটে। তখন কিন্তু মেজো ভাইটা বিয়ে করছে, বাড়িতে বউ নিয়ে থাকে। তো রুমের মালটা সাবান নিয়ে বাড়িতে চলে গেল ছোটো বোনের বিয়ার পরেই। বাড়িতে চলে গেলে ওই ছোটো ভাইয়ের বউর সাথে এক পর্যায়ে মানে 2-4 দিন পরপরই ঝগড়া, 2-4 দিন পরপরই ঝগড়া, এই কথা ওই কথায় বাজাবাজি। আমি তখন বাড়ি থেকে আইসা যায় অনেক দূরে দূরে কাজ করি, কিছুদিন যাবত আবার থাইকাও কাজ করি। কাজ করেন বলতে কি আপনি কাঠের কাজই করতেন? হ্যাঁ, কাঠের কাজই করি আমি এখনো। কাঠের কাজ করি, যাই কাজ করি, থাইকা কাজ করি। এখন হঠাৎ একদিন নীলুফা আমারে ফোন দিয়ে কইতাছে বউর সাথে ঝগড়া লাগছে আমার। তো এই কথা আমারে ফোন করে বলার পর আমার মাথা গেছে খুবই হ্যাং হইয়া, আমি পুরাই হয়ে গেছি যে এই ঘটনা আমি না জানানোর জন্য সব কিছু বইলা সব কিছু মুইসা আমি আলাদা বাসায় জীবনযাপন করলাম, নিজের বাড়িটাও ছেড়া দিলাম। সেই কথাবার্তা যদি গ্রামে উঠে তাহলে আমার মান সম্মানের আর কিছু থাকবো না, এবং কি আমার আব্বারও থাকবো না। তখন থেকে আমি বলছি তোরা যা পারস কর, ঝগড়াঝাটি মিটাবি না, তোরা কি করবি তোরা বুঝগা, এর ভিতরে আমি আর নাই। আমি তোরে মাফ করে দিয়া তোর সাথে আবার দ্বিতীয়বার আমি বাসা ছাইরা তোর সাথে সুন্দর একটা সংসার করছিলাম। তো তুই বাড়িতে যায় যত মহিলার প্যাঁচের মূল তোরা প্যাঁচ লাগাইতাছস, এই কথা তোরা 2 দিন ঝগড়া করবি, 4 দিন ঝগড়া করবি, বাহিরে শুনবো। এটা বন্ধু বান্ধব আছে, সমাজ নিয়ে চলতে হয়, গ্রামের বিষয়। তখন থেকে আমি আর বাড়িতে যাই না, ওরা এই ঝামেলাও মিটায় না। তো ওরে বলি যে তুই আবার আয়া পড় আমার কাছে, আমি যেখানে রুম নিবো ওখানেই থাকবো, ও আর আসে না। তখন ওরা বাড়িতে থাকে, আমি খরচপাতি দিই, আমি যেখানে কাজ করি খরচপাতি পাঠাই, বাড়িতে যাই না। পরে বাড়িতে না যাইতে কারখানায় কাজ করতে করতে আমি আমার কারখানার একটা ছেলে ছিল, নাম ছিল সঞ্জয়, ওর একটা গ্রামীণ নাম্বার ছিল, ওই নাম্বার থেকে মডিফাই করে একটা নাম্বার চেঞ্জ করে আমি ফোন দিয়েছিলাম একজনকে। ফোন দিলে একটা মেয়ে রিসিভ করে, ওই মেয়েটা যখন রিসিভ করে তখন 1-2 দিন কথা বলি। ও গার্মেন্টসে জব করতো, ওর নাম ছিল বিউটি। তো কথা বলতে বলতে এক পর্যায়ে ওর সাথে প্রায় 4-5 মাস কথা বলি। আমি বিয়ে শাদী করি না, আর বিয়ে শাদী করি না, কারণ আমি চিন্তা করতেছি বাড়ির ঝামেলাটা কেমনে মিটামো, বাড়ির ঝামেলাটা মিটাইলে আমার শেষ। আর ওই মেয়ের সাথে এমনি কথা বলি, হয়তো বা সময় কাটে, একা থাকি। সম্পর্কে জড়াইতে ওই মেয়েটার সাথে প্রায় 2-3 মাস কথা কইছি। এর ভিতরে আমার এলাকা ছাড়া আরেক এলাকায় কাজ নিচ্ছি। আমার একটা ওই বাড়িতে এক মহাজনে কাজ করছিলাম, নাম ওই মহাজন আমার একদম বন্ধু হয়ে গেছে। তো এর সাথে যখন প্রেম করি তখন ওই বন্ধু খুবই করে আমারে যে আপনি কার সাথে কথা বলেন ই করেন। এই বিউটি কি জানতো যে আপনার একটা বউ আছে, মানে এই বউটাও দ্বিতীয় বউ, এবং দ্বিতীয় বউয়ের কোলে একটা বাচ্চা আছে, আরেকটা বাচ্চা আসতেছে, এগুলো কি জানতো না? হ্যাঁ, এগুলো প্রথম পর্যায়ে জানতো না, পরে গিয়ে জেনেছে। হ্যাঁ, ঘটনার প্রেক্ষাপটে। আচ্ছা জি, সামনের দিকে আগান। তারপর পরে এই বিউটি 1 মাস আমার সাথে সম্পর্ক করার পরে কুরবানির ঈদ চলে আসে। তো আমারে বলতেছে যে আমারে 2000 টাকা দিয়েন, আমি বাড়িতে যাব। মানে ও আমার পরীক্ষা করতেছে যে আমি আসলে দিতে পারি কিনা। তো বিউটি আবার কিন্তু আমার সব সত্যি কথা বলছিল। সত্যি কথাগুলো হইলো এই, বিউটির আগের স্বামী ছিল, একটা সন্তানও আছে, কিন্তু ওই স্বামী ডিভোর্স। আচ্ছা, স্বামীর সাথে কোনো সম্পর্ক নেই। ওর স্বামী আরেক মেয়ে নিয়ে চলে গেছিল, যার কারণে ওদের ফ্যামিলিগতভাবে পরে ওই ডিভোর্স দেয়। আচ্ছা, ও কিন্তু বাড়ি চলে গেল ঈদের আগের দিন রাত্রে। ঠাকুরগাঁয়ে বাড়ি যাওয়ার পরে ও আর ফোন রিসিভ করে না। ওরে যে আমি টাকা দিলাম, ও যে বাড়িতে চলে গেল, আমার তো জানাইবো যে আমি পৌঁছাইছি। মানে অ্যাক্সিডেন্ট হইলো না কি হইলো, আমি প্রচুর টেনশন। আমার সারাদিন আমি কিছু খাই না, টেনশন করি। টাকাটা বড় কথা না, এখানে ও বাড়িতে পৌঁছাইছে কিনা শুধু এটা জানার জন্য। তো এক পর্যায়ে বিকেলবেলা ওর ভাই ফোন রিসিভ করে। ওর ভাই ফোন রিসিভ করে আমার অকাধ্য ভাষায় গালাগালি করে, যে মেয়ে পাইলে এই কথা বলা লাগে, হ্যান তেন অনেক কথাবার্তা বলে। রাত্রে বিউটি ফোন রিসিভ করে, তো বলে যে আমি আসছি, বাড়িতে গার্জিয়ান আছে, লোকজন আছে, এই জন্য আমি ফোন ধরি না বা ফোন তো যদি সত্যিকারের ভালোবাসা হয় তাহলে 1 সেকেন্ড ফোন দেওয়া জানাই দেওয়া যায় যে আমি আসছি। তো তখনও ওর ব্যাপারটা আমি বুঝতে পারি নাই, ওর বিষয়টা আসলে কি, কিন্তু পছন্দ করি। পরবর্তীতে ও বাড়ি থেকে চলে আসে। ওরে বিয়েতে আমি ওরে বিয়ে করবো,
এদিকে সংসারে আমার নামে মনে করেন যে আমি বাড়িতে না যাও তো আমার নামে কেস করছে। কে কেস করেছে? আমার বউ, আগেরটা। সেকেন্ড ওয়াইফ? হ্যাঁ, সেকেন্ড নীলুফা। নীলুফা আপনাকে কেস করেছে? কেস করেছে। কি কেস? উনি কেস করে যে আমি বাড়িতে যাই না, খরচপাতি ঠিক মতো খাওয়ান পরন দেই না, ভরণ পোষণ দেন না, ভরণ পোষণ দেই না। কেস করতে যা বলা লাগে উনি সাজায় কেস করছে আমার নামে। আচ্ছা, এই কেসটা করতে বুদ্ধি দিয়েছে কে? কেসটা করতে বুদ্ধি দিছে যতটুকু আমি সম্ভব জানছি ওদের ফ্যামিলির লোকেরাই হেল্প করছে। কতদিন যাবত বাড়ি যান না তখন পর্যন্ত? আমি তখন 4 মাস বাড়ি যাই না। বাচ্চা তখনও হয়নি? হ্যাঁ, বাচ্চা তখন হয়নি। আচ্ছা, এই সময়টা থেকে বিউটির সাথে আপনার যে সম্পর্ক সেটা কেউ জানতো না? না, কেউ জানতো না। আচ্ছা, এই সম্পর্কটা কেউই জানতো না। কেসের ব্যাপারটা আপনি জানলেন কিভাবে? কেসের ব্যাপারটা জানলাম তখনই আমার আব্বা তো বাড়িতে থাকে। হ্যাঁ, আমার আব্বার কাছে নোটিশ আসছে। হুম, তো ওনারা মনে হয় থানায় কেস করে না, মানবাধিকারে কেস করছে, হুম, মানবাধিকার কমিশনে। মানে কেসটা এমন ছিল আমগো টাকা পয়সা খরচ হয়, হুম, হয়রানি, ধৈরা বেন্দা কারোর রাখা যায় না। পরে কেস করার পরে আমি আরও ভয় পেয়ে যাই। তখন বিউটিও জানে না এই ঘটনাগুলো? না না, বিউটি এগুলো কিছু জানে না। আচ্ছা, তো আমার আব্বা বলল যে যা, যেহেতু কেস করছে তখন তাহলে তুই দূরে থাক, আমরা কেস সমাধান করার চেষ্টা করি। হুম, সমাধান করে বাড়িতে নিয়ে মতরে। তো তখন বিউটি আমার সব কিছু সত্যি বলছিল, পরে আমিও বিউটির সব কিছু সত্যি বললাম। আপনার এই অতীত জীবনের সমস্ত ঘটনা? সব কিছু একবারে প্রথম বিয়ে থেকে শুরু করে সব কিছু বলে দিলাম। যে মিথ্যা বইলা কারোর ঠকানো ঠিক না, সত্যি জানাইলে সে যদি রাজি হয় হইব, নেলে নাই। তখন সে বলল যে হ্যাঁ, যেহেতু সত্যি কথা বলছো তাইলে যা হয় জীবনে দুইজন, আমারও অতীতে অনেক দুঃখ কষ্ট, তোমারও জীবনে অনেক সমস্যা আসে বিষয়, যা আমরা ঠিক আছে, আমরা রাজি। তো রাজি যে সে বিয়েতে রাজি না, প্রেম করবো এতে রাজি, সময় কাটাইব, কিন্তু ওরা আমি বিয়ে করব প্রস্তাব দিলে বলতেছে এখন না, পরে, পরে না, সময় হোক, আরও সময় যাক। মানে সে আমার মতো আরও 3-4 জনের সাথে কথা বলে। এটা আপনি বুঝলেন কিভাবে? এটা বুঝলাম, আমি তো অনেক আগে থেকেই মোবাইল চালাই। তো উনি মনে করেন যে লং টাইম ওনার মোবাইল ব্যস্তই থাকে। তো যখন ব্যস্ত থাকে তখন আমি যদি জিজ্ঞেস করি, কয় মামা ফোন দিছিল, নানা ফোন দিছিল, অমুক ফোন দিছিল। এর ভিতরে অনেক বান্ধবীর সাথে পরিচয় হয়ে যায় আমার মোবাইলের মাধ্যমে, নাম সেলিনা। তো ওই বান্ধবী আমার আবার ডিটেলস খবর, মানে ওর অন্য সাইড খবর দেয়। যাই হোক, আপনি জানতে পারেন আর কি কোনো না কোনোভাবে। হ্যাঁ, আপনাকে সবকিছু বলেছে? হ্যাঁ, বলছে। তো আরিফের সাথে ওর সাথে সম্পর্ক হয়, অনেকদিন চলে। পরে আরিফ আর সেলিনা মিল্লা সাহায্য করে আমাদের বিয়েটা দেয়। উনি ছিল গাজীপুরে, আমি ছিলাম সাভারে। ওনারা সাভারে নিয়ে যায়, ঈদের 1 মাস পরেই বিয়ে করি। কাকে বিয়ে করেন? বিউটিরে। আপনি জেনেই বিয়ে করেন যে ওর ছেলেদের সাথে এরকম ধরনের সম্পর্ক থাকে? হ্যাঁ, আমি জেনেই বিয়ে করি। জেনেই? আপনি জেনে শুনে কেন বিয়ে করলেন? জেনে শুনে বিয়ে করলাম কারণ আপনার ওয়াইফ তো এক্সিস্ট এই ধরনের একটা সম্পর্কে পড়ার পরে আপনার তার সঙ্গে দ্রুত তৈরি হয়েছে, এবং সেক্ষেত্রে আপনি বিউটিকে তো আগেই জেনেছেন যে অন্য ছেলেদের প্রতি তার ফলিং আছে, তখন তো তার বিয়ে করার প্রশ্নই ওঠে না, আপনি যদি একটা বেটার লাইফই চান। না, সে তখন আমারে বলতো যে এগুলো আসলে কিছু না, হয়তো বা কর্মক্ষেত্রে ফোন আসতেই পারে, আমি যেহেতু জব করি তো আমার সুপারভাইজারও ফোন দিতে পারে, আর সব মানুষ সবসময় আপনি বিশ্বাস করেছেন মানুষ সবসময় একরকম থাকে না। আমিও তো ওরকম না, যেহেতু আমার বাড়িতে একটা দুর্ঘটনা, আমি যে ওরে বিয়ে করব, আমারও ওই রকম পর্যায়ে না যে আমি সংসার কয় বছর করব, কয়দিন করব, আগে বিয়ে করি, এখনকার সময় কাটুক। তখন ওইগুলো যাই নাই, আমি বিয়ে করলাম। তো ও আবার বলতো যে সেলিনা মিথ্যা কথা বলে, যে সেলিনার কথা বিশ্বাস করলে আমার সাথে সম্পর্ক রাখো না। তো আমি আর ওগুলো কান দিই নাই, যে যা হওয়ার হয়েছে। ও আমার কাছে সত্যি কথা বলছে, ওইটাই আমার মনে ধরছে, যা সব কিছু আছে। এখনকার মানুষ কয়জন মানুষ সত্যি কথা বলে? তো এইসব চিন্তা ভাবনা করে পরে বিয়েতে জড়াইলাম, যে ভালো, আমি যদি একজন খারাপরে ভালো করতে পারি এটাই আমার ক্রেডিট। তো বিয়ে করার পরে তো সেদিন কিন্তু আমরা থাকতে পারবো না, বিয়ে করে আবার ওরে রাইখে আসতে হবে ওই জায়গায় গাজীপুরে। কারণ ও যে বাসায় থাকে আশেপাশে ওর আত্মীয় স্বজন থাকে। তো যদি জানে যে বিয়ে করছে তাহলে বাড়িতে জানাই দিব, আর বাড়িতে জানাই দিলে ওরে বাড়িতে নিয়ে যাবো সাথে সাথে। 1 মাস 10 দিন ওর সাথে আমার কোনো নাই, শুধু ফোনে কথা বলি। 1 মাস 10 দিন এর ভিতরে ও বেতন পাইছে, চাকরি ছাড়ছে, রুম ছাড়ছে। 1 মাস 10 দিন বিউটি? হ্যাঁ, বিউটি। আচ্ছা। তো আমি ওরে প্রায় বলতাম যে আমরা তো এখন বিয়ে করছি, বিয়ে করলে তো তোমার সাথে থাকতে তো কোনো সমস্যা নেই, আমরা একসাথে থাকি, আমি তোমার বাসায় আসি। ও বলে যে না, 1 মাস 10 দিনের ভিতরে ও কোনো মতেই আমার ওই জায়গায় নিলই না। ও বলে যে তুমি রুম ঠিক করো, আমি তোমার ওখানে চলে যাবো।
আমি চিন্তা করি যার কাছে আমার 1 মাস 10 দিন আমার নেয় নাই বিয়ের পরেও, জি, তাহলে সে কিভাবে আমি রুম নিলে সে আসবো, আমার তো বিশ্বাস হয় না। তাহলে ও আমার ছলনা করছে, তো বিশ্বাস না হওয়াতে আমি রুম ঠিক করি না। আচ্ছা। তো হঠাৎ করে ও 10 তারিখে আমার ফোন দিছে, সেটা ছিল জানুয়ারির 10 তারিখ 2012। ফোন দিছে পরে কয়ে রুম ঠিক করছো, আমি কিন্তু রুম টুম ছাইরা দিছি, আমি চান্দুরায় দাঁড়ায় রইছি, তুমি যদি আমার নিয়ে যাও নাহলে আমি বাড়িতে চলে যাবো, আমি তো রুম ছাইরাই দিছি। তো হঠাৎ করে দুপুরবেলায় খবর দেওয়ার পরে এখন আমার রুম ঠিক করতে হইব, ওরে যে আমি নিয়ে আসবো, আমি তো রুম ঠিকই করি না, কারণ ও আমার 1 মাস 10 দিন ওর কাছে নেয় নাই, তাহলে ও যে আসবো এটাও আমার বিশ্বাস হয় না, এই জন্য আমি রুমও ঠিক করি নাই। পরে কাজ করতে যায় বন্ধু বান্ধব নিয়ে, ওই দিনই যায় রুম ঠিক করি। আচ্ছা। 2 ঘন্টা আমরা ঘুরি পুরা ফুলবাড়ি এলাকা, ঘুরা একটা রুম নেই। এদিকে আপনার মামলাও চলতেছে, আপনার সেকেন্ড ওয়াইফও আছে। হ্যাঁ, মামলা আব্বাই চালাইতেছে, আমি হাজিরা দেই না, আচ্ছা, টাকা পয়সা সব আব্বাই দিতেছে। ওকে। গাজীপুর থেকে নিয়ে আসলাম ফুলবাড়িয়া, আইনা রুমের ভিতরে আমগো থাকার ভিতরে ওর কাছে টাকা 1000, আমার কাছে টাকা হইলো 1500। আমগো এই ক্যাশ, আর কিছু নাই, থালা বাটি খাতা বালিশ কম্বল কিছুই নাই। বাড়ি হলে আমগোর একটা পার্টি দিল, আর 2000 টাকার হান্ডি পাতিল ল্যাব খেতা, শীতের দিন ছিল, সব কিনা টিনা আমরা খরচ করলাম। আমাদের হাতে আর কোনো টাকা নেই, বাজার ওই রাত্রে আমরা না খাইয়ে রয়েছি। প্রথম রাত ওর সাথে আমরা ওই দিন না খাওয়া, ওইও না খাওয়া, মানে অনেক রাত হয়ে গেছে তো, আর রান্না বান্না হয় নাই। পরে দোকান থেকে কিছু হয় না খায়া ঘুমাইছি। পরে আমার একটা সাহস ছিল যে যদি আমাদের টাকা পয়সা নাও থাকে সমস্যা নেই, আমি হাতের কাজ জানি, ওই তখন হেল্পার, তো আমার এটাই সাহস যে আমি হাতে কাজ করি, যে কোনো জায়গায় কাজ করলে 200-500 টাকা আনতে পারবো, সংসার চলবো। এই সাহসেই আমরা ওই পর্যায়ে ওই রুমে শুরু করলাম। এর ভিতরে তো আর আমার খস্তা আছে, মানে সেকেন্ড ওয়াইফের হ্যাঁ হ্যাঁ আত্মীয় স্বজন হ্যারাসমেন্ট করে বাড়িতে, আব্বারে ট্রেড করে, আব্বারে অনেক কথাবার্তা বলে, হ্যাঁ, যে ছেলে আইনা দাও হ্যান তেন। এর ভিতরে আমি কাজকাম করি, পাশের রুমের এক মহিলা বিউটির চাকরি নিয়ে দেয় অনেক কষ্ট মষ্ট করে। ওই মেয়েটা ছিল সিনিয়র অপারেটর, একটা ফ্যাক্টরিতে লাইনের ভিতরে সুপারভাইজারও করে, মানে এতই সিনিয়র ছিল মেয়েটা, প্রচুর কাজ জানে, ক্রিটিক্যাল। আচ্ছা। ও সুপারভাইজারে কইছে যে কাজ জানে না, এই আজকে থেকে অপারেটর, তাই সই। তো ওর হেল্পে ওর চাকরি হয়ে গেল। এতে আমরা থাকতে থাকলাম 2 জন। মোটামুটি বাড়িতেও কিন্তু আমি টাকা পাঠাই, ওদের কিন্তু খাওয়ান খরচ দেই, আবার মামলাও কিন্তু মামলার টাকাও কিছু দেই আব্বারে, আবার মায়ও দেয়। তো এরকম করতে করতে আমাদের 10 মাস 11 মাস চলে গেছে। তখন কিন্তু ছেলে হয়েছে, এটা আচ্ছা, এটা সিজারে হয়েছে, আগের ছেলেও সিজারে হয়েছে। সিজার হয়েছে, এই বেতন পাইছে, ওই টাকা খালি বেতন পাইছে। আমি বললাম যে আমার কাছে দাও, রাখি, পরে নিও। ওই টাকা নিয়ে যায় ওই হাসপাতাল দিলাম, বিউটির বেতনের টাকা। হাসপাতাল দিয়ে পোলা টোলা রিলিজ করায় বাড়িতে পাঠাই দিলাম। আমি কিন্তু আয়া দেখা করলাম হাসপাতাল, আচ্ছা, ওই অবস্থায়। ছেলে হয়েছে দেখতে আসছি, রাগ থাকলেও নাই। মানে এরা তখনও জানে না যে আপনি তৃতীয় বিয়ে করেছেন? হ্যাঁ, এটা জানে না যে আমি বিয়ে করছি, তাইলে তো আমার আটকাইতো। তো সবাই চিন্তা করে যেহেতু ছেলে হয়েছে তাহলে বাড়িতে আইসা পড়বো। বাড়িতে পরে আসি না, ওরে নিয়ে তো থাকি, কিন্তু ফোনে কিন্তু ওদের সাথে যোগাযোগ, নীলুফার সাথে কিন্তু ফোনে তখন আমার যোগাযোগ, কথাবার্তা সবই হয়, শুধু আমি বাড়িতে আসি না। তো এর ভিতরে একদিন আমি লুকায়া বাড়িতে আসছিলাম, নীলুফার কইছিলাম যে আমি বাড়িতেই থাকবো, ওরা যা বলার বলছিলাম। ওকে ঠিক আছে, তাহলে আর পুলিশ টুলিশ দরকার নাই। ওই দিন রাত থাইকে আমি ওর পরিস্থিতি বুঝা পরের দিন যাই আর আমি আহি না, মানে ওরা ফ্যামিলিগতভাবে আমার আটক করব, এটা সমাধান করাইব। আর এর ভিতরে কথাবার্তা চলতেছে, ওরে বিদেশ পাঠাই দিব। আচ্ছা, নীলুফারে বিদেশ পাঠাই দেব। ওকে, যে এরকম সংসার না রাইখা ওরে বিদেশ পাঠাই দেই, তাই ভালো। বিদেশ পাঠাই দেব আমি, এদিক দা আব্বা কইতাছে ওরে বিদেশ পাঠাই দেব, কিন্তু ওর কিন্তু সংসারের যে ভরণ পোষণ এর কিন্তু কোনো অভাব নাই। এর প্রতি মাসে মা 10,000 করে টাকা দেয়, আমি দেই, খাওয়া দাওয়া সবই চলে, কোনো প্রবলেম নেই, কিন্তু এর বিদেশ পাঠাই দেব। পরে আমি বললাম যে যেমন চাই তাই করুক গা। পরে ওই বিউটির সাথে সংসার করতে করতে ওরা পাশাপাশি এলাকা, তো ওদের আত্মীয় স্বজন আমার খোঁজে, পায় না। খুঁজতে খুঁজতে একজন হঠাৎ করে আমার ফলো করতে করতে বাসার ঠিকানা পায় ফেলাইছে। তো ওরা আবার যেদিন ঠিকানা পাইছে সেদিনই যায় নাই, ওরা গেছে আরো 3 দিন পরে, শুক্রবারে গেছে, মানে শুক্রবারে কাজকাম বন্ধ, ছুটি থাকে, গেছে রাত 8টার পরে, যে যেন 2 জনের ধরতে পারে। 2 জনের ধরতে পারে মানে কি ওরা কি জেনে গেছে যে বিয়ে শাদী করেছেন বা এরকম কোনো কিছু? ও যেই লোক ইনফরমেশন পাইলো সে বাসায় যায় সবকিছু যাই নাইছে। আচ্ছা,
যাই না আইসা যে বাসায় থাকছে আমি এত কিছু জানি না, মানে কিভাবে জানলো কি হলো এটা পরে আলাপ জানতে পারি। হঠাৎ করে মনে করেন আমরা খাইয়া দেওয়া শুইছি, দরজায় নক করতেছে, তো ও দরজাটা খোলে নাই, আমিই খুলি। আমি খুলতেই যখন নগরে দেখছি আমি একবারে মানে আতঙ্ক হয়ে গেছি গা, প্রায় 10-11 জন ওরা। তো কিছু বলা নাই কোয়া নাই, আমার থাপড় মেরে দিছে। 2 থাপড় মারার পরে ওরই আরেক নানা থাপড় মারছে, মারার পরে আমাকে 2 জনের ধরে নিয়ে এলো, ধরে নিয়ে বাড়ি। 2 জন বলতে আপনার সেকেন্ড ওয়াইফ, সেকেন্ড না থার্ড ওয়াইফ আর আমারে, বিউটি এবং আপনাকে। হ্যাঁ, বিউটিরা আমারে ধরে নিয়ে এলো। মানে আপনার সেকেন্ড ওয়াইফের আত্মীয়স্বজন ধরে নিয়ে আসছে। তখন সেকেন্ড ওয়াইফের সাথে ছিল ওদের সাথে। আপনি যেভাবে আপনার ফার্স্ট ওয়াইফকে ধরেছিলেন আপনার মেজো ভাইয়ের সাথে, ঠিক একই স্টাইলে আপনার ওয়াইফ আপনার থার্ড ওয়াইফ সহ আমারে ধরলো। হ্যাঁ, তখন কি ওয়াইফ ওখানে ছিল নাকি না? কোনটা? আপনাকে যখন ধরতে গেছে তখন কি ওয়াইফ সাথে ছিল? হ্যাঁ ছিল। আচ্ছা, তো উনি কি বলতেছিল আপনাকে দেখার পরে? উনি একটাই কথা বলতেছিল যে বাড়িতে নিয়ে যায় যা করার কর্ম। আমারে ওখানে বেশ মারছে, মেয়েটারে নিয়ে এলো, নিয়ে ওর নানার বাড়িতে রাখলো। আপনার সঙ্গে কি আপনার ওয়াইফকেও নিল, মানে বিউটিকেও নিল? হ্যাঁ, বিউটিরও নিয়ে গেল। ওকে। তো বিউটিরে নিয়ে যাওয়ার পরে রাখলো নানার বাসায় এক রাত। আমার আলাদা রাখলো, বিউটির আলাদা রাখলো। 2 জনের আলাদা আলাদা রুমে রাইখা আমাদের এলাকায় বিচার বসাইলো। পরের দিন বিচার মেম্বার আসলো, আমার আত্মীয় স্বজন আসলো। বিচারের ভিতরে কিন্তু সবাই আসছে, আমার ওই মেজো ভাইও আসে নাই, মেজো ভাইয়ের বউ আসে নাই, ওরা আর ওই বিচারে নাই। তো নাই, আব্বা আছে, সবাই আছে। তো ওদের পরিকল্পনা একটাই, বিউটি যদি আমার ডিভোর্স দিয়ে না যায় বিউটিরে মাইরা ফেলাইব। বিচারের ভিতরে তো আমি বুঝতেছি পরিস্থিতি কোন দিকে যাইব। তখন আমি বিউটিরে বললাম, বিউটিরে না, মেম্বার সাহেবরে বললাম যে মেম্বার সাহেব, আমি ওর সাথে 1 বছর হইলেও সম্পর্ক করছি, 1 দিন হইলেও সংসার করছি, আমি ওর সাথে আলাদা কিছু কথা বলতে চাই বিউটির সঙ্গে। হ্যাঁ, যে আপনারা যদি অনুমতি দেন। তখন মেম্বার বললো হ্যাঁ বলতেই পারো, যাও। তখন বিউটিরে অল্প টাইমের ভিতরে শুধু এই কথাটাই বললাম যে বাইচা থাকলে অনেক কিছুই পাওয়া যাইব, আর যদি 2 জনই মরে যায় তাহলে কিছুই পাওয়া যাব না। তো এরা যা বলে তুমি খালি শুই না চইলা যাও, এখান থেকে যদি ওরা ডিভোর্স দিতে বলে তুমি কিচ্ছু বলবা না, ডিভোর্স দিয়েই চলে যাবা। বিউটি ডিভোর্স দিল আমারে। ডিভোর্স দিবার যায় এই মনে করেন যে কাইন্দা গাইটা দাঁত মাত লাগে একবার অজ্ঞান হয়ে পড়ে গেল বিউটি। ডিভোর্সের ভিতরে ওর আত্মীয় স্বজন, আমি পরে বললাম যে না আমি বিয়ে করছি, আমি 2 বউ নিয়েই খামো, আমি 2 জন রে কামাই করে সংসার চালামো, 2 জন রে নিয়েই খামো। তোর আত্মীয় স্বজন কয় যে না, 1 জন রে রাখতে হইব, নীলোফারে রাখতে হইব, ওটা রাখতে পারবি না। তো এই কথা বলাতে আমার 2-3 থাপড় মেরা দেয় ওই বিচারের ভিতরে। কিন্তু এই বিচারের ভিতরেও আমি এই কথাটা জানাই না যে এই কারণে, মানে তখন তো অনেক লোক বিচারে, মানে তখন আপনি জানাননি যে কেন আপনি তৃতীয় বিয়েটা করেছেন? হ্যাঁ, তখনও আমি জানাই না, বাপের দিকে তাকায়া শুধুমাত্র আপনার মেজো ভাইয়ের দুর্নাম হবে এই কারণে। মেজো ভাইয়ের জন্য আমার বাপেরও দুর্নাম হবে, প্লাস আমারও। এই ঘটনাটা যদি খুইলা বলতাম বিচারটা অন্যদিকে যাইতো। তো 40,000 টাকা দেওয়া লাগবে। আমার আব্বা নিরুপায়, বিচার যেহেতু করছে এক এলাকায়, বিচার তো মানতেই হইব, আর আমি তো মুখ খুলি না। বিউটি চলে গেল বলতে এরা সিএনজিটা নিয়ে ওই বাসায় দিয়ে আইলো টাকা 40,000 সহ দিয়ে আনার পরে বাড়িতে যেই বাসায় ছিল বিউটি আর আমি, ওই বাড়িওয়ালির পর্যন্ত মানা করে দিয়েছে যে ওরে যেন আর রুমে দিয়েন না, ওরা রুম থেকে এখনই বের করে দিবেন, 3 মাসের ভাড়া রেখে বের করে দিবেন। তো ওই বাড়িওয়ালি তাই করে। পরে আমি এর সাথে থাকি, নীলুফার সাথে তখন থাকি। আমি থাকার পরও ঝগড়াঝাটি, মন মালিন্য, নানান কাইসাল, মানে ওই পিছনে কথা তুলে সামনে কথা তুলে নানান কাইসাল করা ভাল লাগে না। কাজকাম করে অশান্তি ভাল লাগে না। তোমার বাপ এই করছে, তোমার বোন এই করছে, তোমার ভাই এই করছে, কাজ করে সারাদিন এসে এসব পেশাল ভাল লাগে না। পরে বিউটি ওই বাসায় 1 মাস থাকার পরে বিউটির এখানে বেতন হইলো, ফ্যাক্টরিতে বেতন হইলো। বিউটিরে নিয়ে আবার আমি চলে গেলাম গাজীপুরে। ওখান থেকে একটা শুধু শার্ট গায়ে দিয়া আমি বিউটিরে নিয়ে গাজীপুরে চলে গেছি। গাজীপুরে চলে যাওয়ার পরে বিউটিরে বিয়ে করলাম আবার। হ্যাঁ, আবার বিয়ে করি। 6 মাস থাকার পরে ওর বাড়িতে গেলাম, ওরে নিয়ে ওর বাড়িতে গেলাম। বাড়িতে যাওয়ার পরে ওখান থেকে 13 দিন পরে চলে আসলাম। আসার পরে আমরা স্থান পরিবর্তন করলাম এদিকে। আর আমি ওই বিউটি যখন নিয়ে চলে আসি তখন আমার আর যোগাযোগ নাই বাড়িতে, ইন্টোটাল যোগাযোগ বন্ধ করে দিছি। বন্ধ করে দেওয়ার পরে আব্বা কিন্তু আমার খোঁজে, মানে আব্বাই গোপনে খোঁজে যে আর কেউ সাথে যোগাযোগ না করুক, আমার সাথে তো করবো। তো পরে আমি আব্বার সাথে যোগাযোগ করি না। না করতে আব্বা ওর বাড়িতে একবার গেছিল ওই অবস্থায়,
মানে আমরা 6 মাস ছিলাম কোনাবাড়িতে, তখন আব্বা ওর বাড়িতে গেছিল একবার। যাওয়ার পরে আব্বা ওর বাড়ি কিন্তু চিন্নাইলো এই প্রথম যায়া। কার বাড়িটা? বিউটির বাড়ি। হ্যাঁ, চিন্না আসার পরে আমরা কোনাবাড়ি থেকে চলে আসলাম চন্দ্রায়। তখন একবারে টোটাল যোগাযোগ বন্ধ, বাড়িতে কোনো খোঁজ খবর নাই আমার 6 মাস। আচ্ছা, নীলুফার বা আপনার বাচ্চা কাচ্চার কোনো খোঁজ খবর নাই? কারো কোনো খোঁজ খবর নিই না। আচ্ছা, তো খোঁজ খবর না নেওয়াতে এই বিউটি সংসার করতে করতে ওর নানা আসলো চন্দ্রায়। ওর নানা আইসা আমার দেখা যায়, আমার দোকান নিয়ে দিব ওই দিব বইলা টইলা চলে গেল গা। তো চলে গেল গা, ওর নানার ওর মা কয় কিছুই দিব না। ওর আগের জামাই যে ডিভোর্স করেছিল ওখান থেকে 65,000 টাকা দিয়েছিল। তো বলছে যে আমার ওই টাকাটা দাও, আমি ব্যবসা আমার হাজবেন্ডের ব্যবসা করাই। তখন ও করায় না। তো তখন আমার আব্বা খুঁজতে খুঁজতে আবার ওর বাড়িতে চলে যায়, যে আমার সাথে যোগাযোগ না রাখলো তো ওর সাথে যোগাযোগ রাখবো। তো অনে যায়া ওরা আমারে ফোন দেয় যে তোমার আব্বাই আমগো বাড়িতে, তুমি বলে যোগাযোগ করো না। তো ওখান থেকে আব্বারে বললাম যে তুমি চলে আসো, আমার এখানে চলে আসো। পরে আব্বারে আমি ওই ঠিকানা দেই। ঠিকানা দেওয়ার পরে আব্বা আমার এই বাসায় আসলো চন্দ্রার। আসলে পরে 1 রাত ছিল আব্বা আমার কাছে। 1 রাত থাকার পরে আব্বা চলে গেল। আমি আব্বারে রিক্সায় উঠাই দিয়ে আব্বা বলল যে মানিক এখনো সময় আছে, তুই বাড়ি চলে আয়, কারণ এই দিয়া তোর দিন ভালো যাইব না। মানে আব্বা ওই যে যাতায়াত করছে, দেখছে, বুঝছে যে ভালো যাইব না, তুই বাড়িতে চলে আয়, ওরে বাদ দিয়ে এখনো। কিন্তু আমি একটা কথাই চিন্তা করছি যে ওর একবার বিয়ে হয়েছে, আবার আমিও যদি সাইরা চলে যাই তাহলে কলঙ্ক, ওর সাথে আমার এটা তাহলে বেইমানি হইব। তা আমি আর ওর সাইরা যাই না। কিন্তু এর ভিতরে আমার অসুখ হয়ে গেল। আমি দিন দিন প্রচুর শুকায় যাই। আমার ওজন ছিল অনেক, 76 কেজি ওজন ছিল। আমি দিন দিন প্রচুর শুকায় যাইতেছি। এই চিকিৎসা করাই, ওই চিকিৎসা করাই, ওই চিকিৎসা করাই, কোনোখানেই কোনো কাজে আসে না। এক্সরে করাই, আলট্রাসাউন্ড করাই, কাজে আসে না। না আসলে আব্বা যখন আমার বাড়ি থেকে গেল 1 সপ্তাহ পরে আব্বা স্ট্রোক করলো, ব্রেন স্ট্রোক করলো। আমারই টেনশনে, মানে আমি বাড়িতে যাই না, এত কিছু। ব্রেন স্ট্রোক করে প্যারালাইজ হয়ে গেল, জবান বন্ধ হয়ে গেল। তো জবান বন্ধ হয়ে গেল, প্যারালাইজ হয়ে গেল। এদিকে আমারও অসুখ। আব্বা ওই যে আমার দেখলো, দেখেই কই যে তোর চেহারা এমন হয়েছে কি, এত শুকাইছস কে? তা আমি বুঝি নাই যে আমার কি অসুখ। অসুখ ধরাও পড়ে না। অসুখ ধরা পড়লে তো একটা চিকিৎসা করান যায়। আচ্ছা। তো আব্বা ওই মুহূর্তে এনামে ভর্তি করলাম। এনামে কিন্তু আমি যাই না, ওই যে আমার মামলার কারণে। আচ্ছা। তো এনাম থেকে 3 দিন রাখার পরে শিট করে নিয়ে আসলো সরোয়ার দিতে। ওকে। সরোয়ার দিতে এনামে প্রায় 30-35 হাজার টাকা খরচ করার পরে সরোয়ার দিতে নিয়ে আসছে। সরোয়ার দিতে আমি আব্বারে দেখতে যাই। তো সরোয়ার দিতে যখন আব্বারে দেখতে যাই, আব্বা চিনে না কাউরে, মানে এমনই স্ট্রোক করছে, ব্রেন নষ্ট হয়ে গেছে। দেখলে একটু ইশারা দিয়ে কথা বলতে পারে। তো সেদিন আমি সরারদি আনার পরও 2 দিন পরে যাই। আমি যে গাজীপুর থেকে মিরপুরে আসমু, রাস্তায় নামতে নামতে আমি 6 জায়গা ভেঙে ভেঙে আসছি। কারণ আমি একবারে রাস্তায় যাইতে পারি না, আমার প্রচুর পেশাব হয়। আমার অসুখে এটা যে পেশাব প্রচুর হয় আর পানি প্রচুর খাই। তখন আমার রোগ ধরা পড়ে নাই। তো আব্বারে দেখতে আসতে আসতে 6 বার রাস্তা ভেঙে আসার পরে আব্বারে আইলাম আব্বার কাছে। আয়া যখন আব্বা আমার দিকে তাকাইছে, তখন মনে করেন ইশারা দিয়া যে আমার কথাটা মানে বুঝাইতেছে যে তুই চলে যা, তুই এনে থাকিস না। মানে আব্বা মৃত্যু সজ্জায়, কারোর চিনে না, কথাও বলতে পারে না, তখনও আমার সেই ইশারাটা বুঝায় যে তুই চলে যা, কারণ এই জায়গায় যদি জানে তাহলে পুলিশ আসবো। এটাই বুঝাইতেছে যে আমার সেভ করার জন্য। বাপ মা যে কী জিনিস এখন বুঝি। তখন মনে করেন যে আব্বা জুসার মেশিন দিয়া পাইপ দিয়া আবারে খাওয়ান লাগতো ওই হাসপাতাল। তো খাওয়ান লাগতো ওই অবস্থায় মনে করেন আব্বা আমার ইশারা দিতেছে যে তুই জাগা, তুই জাগা। আমার মুখটা দেখার সাথে আতঙ্ক হয়ে গেছে, হাউ মাউ করে কান্দা উঠছে।
আমার যখন মুখটা দেখছে তখনই হাউমাউ করে কান্দা উঠছে, আমার ইশারা দিতেছে যে তুই তাড়াতাড়ি জাগা। তো তখন আমি বুঝতে পারছিলাম যে আমার আব্বার দুনিয়া থাকবো না। বুঝার পরে আব্বারে মনে করেন যে গায়ে অনেক কিস করে আদর টাদর করে চলে আসছি যে এটাই আব্বার শেষ দেখা। কিন্তু আব্বা আবার বাইচা থাকতে আমার একটা কথা কইছিল, মানে আমি যখন বাড়িতে থাকতাম না ঠিক মতো তখন বলতো যে দেখ রে মানিক, আমরা তোর অনেক আদর করি, তোর যেই পরিস্থিতি দেখি আমি যদি মারা যাই তুই আমার মাটি দিতে পারবি না, এই ভাগ্যটা তোর হইব না। তো আব্বা তো এই কথা আগেই বলছে, এখন পরিস্থিতি ওরকম হয়ে গেছে। হাসপাতাল রাতটা ছিলাম, বিউটিরে নিয়েই কিন্তু আব্বারে দেখতে আসছি। আপনার সেকেন্ড ওয়াইফ তখন কোথায়? হ্যাঁ বাড়িতে, না সরি ও বাহিরে চলে গেছে, দেশের বাইরে। হ্যাঁ। বাচ্চা দুটোর ভিতরে একটা ছেলে আমি আমার কাছে, বড় ছেলেটা। হ্যাঁ, আরেকজন? ও না, আব্বা যখন স্ট্রোক করে তখন ওই বাহিরে চলে গেছে, কিন্তু দুইটা ছেলেই ওখানে বলতে ওর নানির বাসায় মিরপুরে। ওর নানিরা তখন মিরপুর থাকতো। দুইটা ছেলে রেখে ও যখন বিদেশ চলে গেছে, আব্বা রিফাতরে প্রচুর ভালোবাসতো। যখন স্ট্রোক করছে, স্ট্রোক করার এক সপ্তাহ আগে আব্বা মানে সবাইয়ের বাড়ি যায় দেখা করছে। আমার দাদি আমার চাচার কাছে আইছে, আমার ফুফুর বাসায় গেছে, আমার শ্বশুর ওই থার্ড ওয়াইফের বাপের বাড়ি গেছে, ওখানে যায় ওদের সাথে দেখা করছে, আমার সাথে দেখা করছে। দেখা টাকা কইরা আয়া এই স্ট্রোক করলো। স্ট্রোক করার আগে একটাই কথা ছিল, আমি রিফাতরে দেখতে চাই, কিন্তু ওর বাপের বাড়ি থেকে ওরা দেখতে দেয় না। পরে স্ট্রোক করলো, করার পরে তখনও আমরা বলছি যে রিফাতরে একটু দেখাই, হয়তো বা ভালো হয়ে যেতে পারে। তখনও রিফাতরে আর দেখতে দেয় নাই। তো না দেওয়াতে পরে বিউটির নিয়ে ওখানে গেলাম, ও তো বিদেশে চলে গেল, আর আমার সাথে যোগাযোগ বন্ধ। বিউটির নিয়ে আব্বারে দেখা চলে গেলাম বাসায়। তো যাওয়ার পরে দিন আমার এমন পরিস্থিতি হইতাছে, আমি দিন মৃত্যু সজ্জায় চলে যেতেছি। আমার ৭৬ কেজি ওজন ছিল, আমার ৫১ কেজি ওজনে নেমে গেলাম আমি। প্রতিনিয়ত ১ কেজি করে কমে শরীর, ২ কেজি করে কমে। তো যখন এত ওজন কমতাছে, কিন্তু কোনো ডাক্তার আমার রোগ ধরতে পারে না, যে এত অল্প বয়সে এত চিকিৎসা করাইলাম কিন্তু রোগ ধরা পড়ে না। পরে আমি বিছনায় পড়ে গেছি, চোখে কিছু দেখি না। আমি সন্ধ্যার পরে টিভি দেখতে পারি না। টিভি দেখতে গেলে আমার মনে হয় যে চোখের ভিতরে কেউ মাছের কাঁটা দিয়ে খোঁচাইতেছে। পরে আমি একটা চিন্তা ভাবনা করে বিছনায় পড়ে গেলাম। এই বিছনায় পড়া অবস্থায় বিউটি আমার সাথে খারাপ ব্যবহার করা শুরু করলো। নানান মানে সংসারিক অশান্তি শুরু করার পরে ও চাকরি করে গাজীপুরে, আমি বাসায় কিচ্ছু করতে পারি না। আমি এত অসুস্থ, ঠিকমতো চলতে পারি না। একটা মানুষ যদি দেখে আমার বলে যে এই ছেলেটা বেশি দিন বাঁচবো না, কারণ মুখের চামড়াটাই গ্লেজ নষ্ট হয়ে গেছিলো, শরীরের রং পরিবর্তন হয়ে গেছিলো। পরে আমি এক হাসপাতাল একাই গেলাম, ডায়াবেটিক্স হাসপাতালে। যাওয়ার পরে ওখানে যখন ডায়াবেটিক্স আমার পরীক্ষা করাইলো, ফার্স্ট টিপে রক্ত নেওয়ার পরে আমার ১০০ গ্রাম চিনি গুলায় খাওয়াই দিল, সুগার গুলায় খাওয়াই দিলে আমি ওখানে অজ্ঞান হয়ে যাই। ওখানে অজ্ঞান হয়ে গেলে ডাক্তার আর বুঝতে বাকি নেই যে ডায়াবেটিক্স। আমার তখন ডায়াবেটিক্স খালি পেটে 30 পয়েন্ট। খালি পেটে ডায়াবেটিস 30 পয়েন্ট? খালি পেটে আমার ডায়াবেটিক্স 30 পয়েন্ট। ডাক্তাররা অনেক ভালো ছিল, আমার বলতেছে আপনার বাঁচার কথা না, যে এই পর্যায়ে মানুষ বাঁচে না, তো আপনার বয়স অল্প তাই টিকা রয়েছেন, এখনও বিছনায় পড়ে রয়েছেন, আর 1 সপ্তাহ যদি দেরিতে আইতেন আপনার রক্তটা নষ্ট হয়ে আপনি মারা যাইতেন। পরে ডাক্তার আমার চিকিৎসা দিল, আমি আস্তে আস্তে সুস্থ হইতে থাকি। সুস্থ হইলে 1 বছরের মাথায় আমি আল্লাহর রহমতে পুরোপুরি সুস্থ হয়ে যাই। 14তে, এই 15তে, 14তে আমার ডায়াবেটিক্স ছিল, 15তে আব্বা মারা গেল। 14তে আব্বা তখন মারা গেল, ওই হাসপাতাল থেকে বলল যে বাঁচব না, নিয়ে যান। সোমবারে বাড়ি নিয়ে গেল, মঙ্গলবার আব্বা মারা গেল। যখন মারা গেল আমি বিকালে খবর আসলো মারা গেল, আমি যামো বাড়িতে পুরা রেডি, কিন্তু আমার কেস চলতেছে, পুরা রেডি যামো, কিন্তু বাড়ির কেউ আমার যাইতে দেয় না, এবং মা আমার বাহিরে ছিল, মাও বলে যে যাওয়ার দরকার নেই, যা হওয়ার হয়ে গেছে। এখন তুমি গেলে যদি তোমার অ্যারেস্ট বা করো, তাইলে তো সেই পুলিশ থাইকে আব্বারে মাটি দেওয়া হয়। আর আমি তখন চিন্তা করলাম যে এই বিউটির লেগেই এত কিছু, বাড়িঘর ছাড়লাম, সব কিছু ছাড়লাম, এতদিন ধরে বাড়িতেও যাই না, পোলারও দেখি না। পরে বিউটির কথা চিন্তা করে বাড়িতে আর গেলাম না বাপেরে মাটি দিতে, যে আমি যদি বাপেরে মাটি দিতে যাই অ্যারেস্ট হয় তাহলে আর জীবনটা নষ্ট হয়ে যাবে। তোর জীবনের কথা ভাইবা যে আমার জীবন তো বাপ তো মারা গেছে, আর তো ফিরাইব না,
আমি পরে শান্ত হয়ে গেলাম, 2 দিন কেন থেকে এটা আর গেলাম না। রিফাতরে তখন আমার বাড়িতে দিয়ে দিল, বা মরারও 2-3 মাস পরে তো রিফাতরে দিয়ে দিল। তো রিফাতরে নিয়ে এলাম এখানে। এখন বিউটির মনে করেন যে আস্তে আস্তে ব্যবহার খারাপ হতে লাগলো। আমার কাবিনের কাগজ উঠায় আনো, হ্যান তেন। তো আমি বললাম যে বিয়ে তো করছি, তা কাবিনের কাগজ উঠায় কি করবা? কয় না আমার লাগবো কাগজ। তো রিফাত আসার পর আর খারাপ ব্যবহার আরও বাইরে গেল। রিফাতের সাথে খারাপ ব্যবহার করে, আমার সাথেও করে, করতে করতে পরে অতিষ্ঠ হয়ে গেলাম। আমি এমনি ডায়াবেটিক্স রোগী, এর ভিতরে যদি এসব ব্যবহার দেখি তাহলে আমার সেন্স ঠিক থাকে না। তো ছোট মানুষ দুষ্টামি ফাইজলামি করে, রিফাত একটু দুষ্টামি ফাইজলামি হয়তো বা করতেছিল, কিন্তু সে সেটা মাইনে নিতে পারে না। ফার্স্টে খুব ভালো ছিল যে তোমার সন্তান আমার সন্তান, তোমার সন্তান কখনোই আমি খারাপ ব্যবহার করবো না বা আমি দেখবো, তখন তো ভালো কথাই ছিল। কিন্তু নিয়ে আসার পরে আর ওই পর্যায়ে আমি দেখি না। রিফাতরে 6 মাস পরে মাদ্রাসায় রেখে আসলাম, আমগো এলাকায় মাদ্রাসায় ভর্তি করে দিলাম। তো রিফাত মাদ্রাসায় ভর্তি দিলাম, আমার ছোটো বোনের বাড়ির সামনেই মাদ্রাসা, ওখানেই ভর্তি করে দিলাম। তো পড়তে পড়তে ও মাদ্রাসায় পড়তেছে, আমরা এনে থাকতেছি, কিন্তু এর অত্যাচার দিন দিন বাড়তেছে। আমার যে অসুখ হইল এরপর থেকে এর অত্যাচার দিন দিন বাড়ে। শুধু আমার সন্দেহ করে আমি অসুস্থ, কাজকাম ঠিক মতো করতে পারি না। আজ ভালো কাল খারাপ, কাল ভালো পরশু খারাপ, কাজকাম ঠিক মতো করতে পারি না। ও আমার সাথে খারাপ ব্যবহার করে, বকাবাধ্য করে, অশান্তি সংসারে, বনিবন্ত নাই। এখন কইতে আছে, কয় তাইলে আমার আবার বিয়ে করো। আবার বিয়ে করো? হ্যাঁ, তুমি ওটা ঠিক মতো বিয়ে আমার করো নাই, কাবিন নাই, কিছু নাই, কাবিনের কাগজ দেয় নাই। তখন এক পর্যায়ে আবার ওরে বিয়ে করি। বিয়ে করার পরে তখন রিফাত তো মাদ্রাসায় গেল গা, থাকতাছি। এখন আমি এক বাসায় ভাড়া থাকি, ওই বাসায় মনে করেন যে এক ম্যানেজার নিয়েছিল, ওর ছেলেটা খারাপ ছিল, ওই নানান মেয়ের সাথে সম্পর্ক ছিল। তো এগুলো আমি একদিন দেখা ফেলানোর পরে ওই ম্যানেজারের ছেলের সাথে টয়লেটে ধরি, ওই ছেলের সাথে আরেক মেয়েরে। তো ওই ম্যানেজার ওই দিন থেকে আমার উপরে একটু খেপা ছিল। তো আমি ঘুমাই রয়েছি সকালবেলা, তো ম্যানেজার সব মানুষেরা ডাকছে, ডাইকা কইতাছে, কয় ওই মেয়ের রুমে মানিক ঢুকছে। ডাইকা ঢুকে আমার রুমে, আমি ওই মেয়ের রুমে মেয়ে, মানে এর অর্থ হলো বিউটির কাছে আমার খারাপ বানাইব। পরে বাড়িওয়ালারা ডাকলো, বিচার বইলো। তো বাড়িওয়ালা বলতেছে যে মানিক কোন রুমে ছিল, মেয়ে কোন রুমে ছিল। পরে মেয়ে বলল যে আমি তো, ম্যানেজার নিয়ে বললো যে না, মেয়ে ছিল মেয়ের রুমে, মানিক ছিল মানিকের রুমে। কয় তাইলে আর বিচার কি? আর ওই ম্যানেজার নিয়ে মাপ চাইলো আমগো কাছে, কিন্তু বিউটির কাছে আমার কালার বানাই দিল। এখন বিউটি কয় যে ঘটনা না ঘটলে ধরারা এই কথা কইতো না, বিচারও ডাকতো না, তাইলে কথা সত্যি। এখন বিউটি আমার প্রতি আরো খেপা গেছে। আগে তো শুধু অশান্তি, এখন মহা অশান্তি, সহ্যই ওইটা, ও আমার সহ্যই করতে পারে না। আর পরে সংসার করতে করতে আমার অসুখ তো আছেই, এই ভালো এই খারাপ। ও কামাই টামাই করে, চাকরি করে, অনেক সময় ওই সংসার চালায়, আমিও চালাই। এখন ওর বাপ মা, ওর যে আগের একটা সন্তান ছিল, ওর বাপ মা কখনোই আমার মাইনা নেই। ওর বাপ মার ইচ্ছা যে তুই একলা বিয়ে বইছস, তোরা অনেক রাখবো না, তোরাই না আগের স্বামীর কাছে দিয়ে দেবো। আগের স্বামীর কাছে যদি দিব, আগের স্বামী যে মেয়েটা নিয়ে পালাই গেছিল, 2 বছর পরে ওই মেয়েটা বাড়ি চলে যায়, আগের স্বামী একা হয়ে যায়। কিন্তু ওরে ওই অনেই দিয়ে দেবো, আবার দিলে ওই যে সন্তানটা মা পাইব, এই জন্য দিয়ে দেবো। কিন্তু আমার সংসারটা ভাঙ্গা দেবো। হারা অনেক ষড়যন্ত্র, অনেক কিছু করতেছে বিউটির সাথে, বিউটির সাথে, বিউটির দিয়ে আমার কাছে খারাপ ব্যবহার। আমি একটু একদম শর্ট করে আপনার কাছে 1 মিনিটে জানি, আপনি এখন বিউটির সঙ্গে আছেন না নাই? এখন নাই। এখন নাই। বিউটির ঘরে আপনার কোনো সন্তান আছে? না না, সন্তান নাই। মানে আগের যে নীলুফার, তার সঙ্গে আপনার যোগাযোগ আছে? না। নীলুফা কি বিয়ে শাদী করেছে? আমি জানি না, কারণ ও তো বাহিরে, দেশের বাইরে। আপনি যোগাযোগ করেন না? বাচ্চা দুটো কোথায় এখন? হ্যাঁ, বাচ্চা দুটো কোথায়? বাচ্চা দুটা ওই যে আমার ছোট ছেলে, ওই বাড়ি থেকে আসার পর ওরা আর আমি দেখি নাই। মানে আপনি ছোট ছেলেকে দেখেন নাই? বড় ছেলে? বড় ছেলে আমার কাছে। বড় ছেলেটা আপনার কাছে? মানে ছোট ছেলেকে আপনি কত বছর যাবত দেখেন না? এখন 7 বছর হয়ে গেছে। মানে আপনি জানেন না আপনার ছেলের চেহারা কেমন? না। এই সংসার জীবনের যে কমপ্লেক্সিটি, সেখানে আপনার ভুল কি? সেই জায়গাটা থেকে আসলে আমাদের কোনো কিছু বলার নাই। তবে আপনি একটা মহৎ কাজ করছিলেন, মহৎ কাজটাই বলি, সেটা হচ্ছে আপনার পারিবারিক যেই অবস্থার মধ্যে আপনার ওয়াইফকে আপনি পেয়েছেন, আপনার কথা অনুযায়ী আপনার ভাইয়ের সঙ্গে, এখান থেকে বের করে নিয়ে এসে আপনি একটা সংসার করার চেষ্টা করেছিলেন। কিন্তু সেই সংসারটা না হলেও চেষ্টা করেছিলেন, এবং এটা খুব ভালো। কিন্তু সংসারটা থাকা অবস্থায় আরেকটা মেয়ের প্রতি ফলেন, এটা আমার কাছে মনে হচ্ছে একটা চরম পর্যায়ের ভুল।
হ্যাঁ শেষ হয়ে যেতে পারতো, যে ঠিক আছে আপনার স্ত্রীর সঙ্গে আপনার এটা হচ্ছে না, আপনার স্ত্রী আপনার মতো করে আপনি শতবার চেষ্টা করেছেন, পারলেন না, ডিভোর্স হয়ে যেতে পারতো, শেষ হয়ে যেতে পারতো। থাকার পরে গিয়ে আপনি যদি সিদ্ধান্ত নিতেন যে না এবার আমি নতুন করে একটা সংসার করতে চাই, তখন বিউটি আসতে পারতো বা অন্য কেউ আসতে পারতো, সেটা ঠিক ছিল। কিন্তু আপনার স্ত্রী থাকা অবস্থায় আপনি যখন একটা সম্পর্কের সাথে জড়াচ্ছেন, তখন এটা আপনার ভাইয়ের মতোই ভুল আমার কাছে মনে হয়। হ্যাঁ ওটা একটা অবৈধ ব্যাপার, আর এটা রিলিজিয়নের জায়গা থেকে হয়তো বৈধ, কিন্তু মনোজাগতিক জায়গাটা থেকে এটা একটা ওয়াইফ কীভাবে মেনে নেবে যে আমার হাজব্যান্ড সে আমাকে না জানিয়ে আর একটা মেয়েকে বিয়ে করেছে, যেখানে আমি কনসিপ্ট করা এবং আমার একটা বাচ্চা আছে। তো এটা একটা বিশাল ভুল, এবং এই ভুলগুলো বা এই জায়গাগুলোই আজকে আপনাকে এই কাফনের কাপড়ের জায়গাটাতে নিয়ে আসছে। আমার এটা বলতে অপেক্ষা রাখে না, নইলে আসলে আপনি কেনই বা যাবেন একজন মানুষের কাছ থেকে পরামর্শ নেবার জন্য? আপনি যার কাছ থেকে নেন না কেন, ধরে নিচ্ছি সে একজন জ্ঞানী মানুষ, এবং দিন শেষে আপনি আসলে সংসার ছাড়া একজন মানুষ, ঘর ছাড়া একজন মানুষ। আমি কি ভুল বলেছি? না। এই ঘর ছাড়া একটা মানুষের যে কষ্ট, যে ভয়ানক রকমের কষ্ট, এটা আসলে আমাদের এই সিক্রেটসে বোঝাটা খুব মুশকিল। যার আসলে ঘর নাই তার আসলে কিছুই নাই। আপনার মা বেঁচে আছেন? হ্যাঁ, আমার মা এখনো আসে নাই বাইরে থেকে, এখনো দেশের বাইরে আছে, এখনো নাই বললেই চলে। আবার বাবা, সে তো বাবা কোথায়? বাবা তো মারা গেল। বাবা তো মারাই গেল, সেটাই বলছি। তার মানে ভাইদের সাথে তো সম্পর্ক এক করতে নাই বললেই চলে। হ্যাঁ, ছোট ভাইয়ের সাথে কথা বলি, বোনের সাথে কথা বলি। তার মানে আপনার দিন শেষে এই রাগ, দুঃখ, কষ্ট, ভালোবাসা এগুলো শেয়ার করার মতো কেউই নাই আসলে। না। তো এই মানুষটা আসলে মৃত মানুষই, এক অর্থে এটা একটা মৃত মানুষই বলে চলে। তো আমি যেটা বলবো, জীবনের যে সিক্রেটসগুলোর জন্ম হয়, এই দিস কাইন্ড অফ কমপ্লেক্সিটি, যেগুলো আমাদের লাইফটাকে অনেক বেশি পাজল করে ফেলে, এবং এই অনুষ্ঠানের ভিডিও ফুটেজ আপনারা দেখেছেন, আমি ইউটিউবে দিয়েছি। তো আমি সেই জায়গাটা থেকে বলবো যে সংসার মানে হচ্ছে, আমরা যখন অনুষ্ঠানটা শুরু করি তখন আপনার সঙ্গে আমার কথা হচ্ছিল, সংসার অনেক বড় একটা জটিল যুদ্ধক্ষেত্র। এই যুদ্ধক্ষেত্রে জয়ী হওয়ার জন্য আমাদের কোনো পাঠশালা নাই, আমাদের কোনো এক্সট্রা, আমাদের কোনো কারিকুলাম অ্যাক্টিভিটিস নাই, আমাদের কোনো পড়াশোনার কোনো জায়গা নাই। কিন্তু আমার কাছে মনে হয় যে এই সংসার যুদ্ধটাকে আসলে জানার জন্য বাধ্যতামূলক পড়াশোনা থাকা উচিত ছিল। এই যুদ্ধটা আমরা করি পারিবারিক শিক্ষা থেকে, আমরা পরিবার থেকে যেটা শিখি সেটাই আমরা আমার পরবর্তী জীবনে এক্সারসাইজ করি। এবং এই জন্য দেখবেন যে বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া একটা ছেলে কিংবা একটা মেয়ে, সে কিন্তু তার হাজব্যান্ডের কাছ থেকে সেটাই এক্সপেক্ট করে যেটা তার সে সংসারে দেখেছে। সংসার বলতে যেটা তার মায়ের সংসারে সে দেখেছে, দেখবেন যে সেভাবেই আচরণ করছে যেটা তার মা তা করেছে। কিংবা আমি যদি ছেলের ক্ষেত্রে বলি, যে ছেলে বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া এবং সে অনেক মানে মডার্ন, অনেক অ্যাডভান্স, কিন্তু সে তার বউয়ের কাছ থেকে সেটা এক্সপেক্ট করছে যেটা সে তার পরিবারে দেখেছে বাবা তার মার সাথে যে আচরণটা করেছে। কারণ আমাদের এইটা ছাড়া আমাদের আসলে আর তেমন করে শিক্ষার কোনো জায়গা নাই সংসার নিয়ে। কিন্তু সংসার অনেক ভয়ানক একটা যুদ্ধক্ষেত্র। সংসার যুদ্ধক্ষেত্র বলছে এই কারণে যে একে অপরের যুদ্ধ না, একজন আরেকজনের সাথে মানিয়ে নেওয়ার যুদ্ধ, একজন আরেকজনকে স্যাক্রিফাইস করার যুদ্ধ, একজন মানুষকে টলারেট করে তাকে জীবনে জায়গা দেওয়ার যুদ্ধ, এবং দুজন মিলে একটা জায়গায় স্বপ্ন দেখার যুদ্ধ। এই যে দুজনের স্বপ্ন, আলাদা আলাদা স্বপ্ন, তারপরেও একসাথে থাকা, তারপরেও বাচ্চা কাচ্চা নেওয়া, এবং তারপরেও দুজন মিলে সামনের দিকে এগিয়ে যাওয়া, দিন শেষে কোথাও না কোথাও মিলে যাওয়া, তারপরে একটা বৈরী সম্পর্ক, সেটা আবার জোড়া লাগানো, এই যুদ্ধটা কোথাও আসে না। এবং আসে হয়তো বা একটু ভিন্ন ভিন্নভাবে আসে, মিডিয়াতে যখন আসে তখন এন্টারটেনমেন্টের জায়গাটা থেকে আসে। এবং আমাদের হিন্দি সিরিয়ালগুলো যেগুলো শেখায় শাশুড়ি বউ, বা এই যে একের পর এক বিয়ে করা, বা লুক্রেটিভ প্রেজেন্টেশন, যেটাই বলি না কেন, সেটা হয়তো আমাদের জীবনকে অতটা বেশি ছোঁয় না। কিন্তু এই মানুষগুলো যখন এসে এখানে সিক্রেটসে নিজের গল্পগুলো একের পর এক বলে যান, এবং একেবারে প্রান্তিক পর্যায়ের একটা, উনি কাঠ মিস্ত্রি যদি ভাবেই বলি, উনি একজন কাঠ খোদাই করা মানুষ, উনি এসে তার গল্পটা বলে গেলেন। এই কাঠ খোদাই করা একজন মানুষ আর মধ্যবিত্ত পর্যায়ের একজন মানুষ কিংবা উচ্চবিত্ত পর্যায়ের একজন মানুষ, তাদের জীবনে ঘটনাগুলো সবার জীবনেই ঘটে, কিন্তু বলার জায়গাটা ভিন্ন। উনি যেভাবে বললেন সেই বলাটা জায়গাটা থেকে আপনার কাছে কখনো মনে হতে পারে দ্য প্রেজেন্টেশন ইজ ন্যাস্টি, কিন্তু এই ঘটনাটাই যদি একজন উচ্চবিত্ত পর্যায়ের একজন মানুষের জীবনে এর চেয়েও ভয়ঙ্কর ঘটনা ঘটে গেছে, উনি যদি এসে বলেন, উনি খুব সুন্দর করে ফিল্টার করে বলবেন। তো বলার জায়গাটা থেকে ওই জিনিসটা আপনার কাছে মনে হবে সো নাইস টু হিয়ার। আমি এই জায়গাটাকে সবসময় অ্যাভয়েড করেছি, বা আমি জায়গাটাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি সবসময় আমার অনুষ্ঠানের প্রেজেন্টেশনের জায়গাটা থেকে, যে কারণে অনেক সময় সমালোচিতও হয়েছি ডেফিনেটলি। বিকজ আমি মনে করি প্রত্যেকটা মানুষকেই বলার সুযোগ দেওয়া উচিত, এবং সেই জায়গাটা থেকে কি মেসেজ আপনি নিচ্ছেন এই গল্পটা থেকে সেটা জানাটা খুব জরুরি। কারণ এখানে যারা আসেন তারা প্রেজেন্টার না, তারা ট্রেন আপ করে আসেন না, তাদের মতো করেই বলেন, কিন্তু ওই বলাটাকে না বড় করে দেখে বরং গল্পের ভেতরে ঢোকা উচিত। তো আজকে গল্পের ভেতরে ঢুকে আমার কাছে মনে হয়েছে যে পারিবারিক এই অন্তর্দ্বন্দ্ব, ভয়ঙ্কর রকমভাবে মানসিক চাপ, এবং একটা সংসারকে আলাদা করে বাঁচার যে স্বপ্ন, এবং সেখানে গিয়ে একের পর এক ভুল করে যাওয়া, দিন শেষে আমাদের যিনি আজকে অতিথি মানিক, সে সম্পূর্ণ একজন মানুষ। এই সিক্রেটসটা আর কারো জীবনে না আসুক, তবে এটা ঠিক আমাদের প্রত্যেকের সংসার জীবনে কিছু না কিছু সিক্রেট থাকে। সব কিছু মিলিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়াটা জরুরি।
আর যেটা আমি